আসসালামু আলাইকুম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঈদের ছুটির পর আমাদের ধারাবাহিক ফ্রি লাইভ ক্লাসের তোমাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি, তোমাদের মুন্না ভাইয়া। সো সবার আগে আমাকে একটু জানাও তোমরা সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমিও একটু চেক করে নিচ্ছি। সো সবাই দ্রুত আমরা লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব। আমরা অনেক কয়েকদিন ছুটি পার করে তারপরে আজকে আবার আমরা ফ্রি লাইভ ক্লাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওকে, সো তোমরা জানো আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্না এর পক্ষ থেকে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা প্রত্যেক দিন রাত 9টায় ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু কোন অধ্যায় পড়ব তোমরা অলরেডি জানো। তাপগতিবিদ্যা আমরা শুরু করছিলাম ঈদের আগে, মাত্র একটা ক্লাস করছি। আমি বলছিলাম যে মোট আমরা 3টা ক্লাস করব এই তাপগতিবিদ্যা অধ্যায়ের উপর। সো আজকে আমরা পর্ব 2 নাম্বার ক্লাসটা করব। সো সবার আগে আমাকে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমিও একটু চেক করে নিচ্ছি। সবাই একটু দ্রুত আমাকে জানাও এবং যারা অলরেডি ক্লাসে উপস্থিত হয়েছি অবশ্যই বন্ধুদের একটু মেনশন করে দাও এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। ওকে, আচ্ছা, সো এই তো আচ্ছা চলে আসছো সবাই। আচ্ছা, সবার ঈদ কেমন কাটলো বলো তো দেখি? ঈদের মধ্যে কি পড়াশোনা একদমই করো নাই? সব কিছু বাদ দিয়ে কি শুধুমাত্র গরুর মাংস খাইছো নাকি পড়াশোনাও টুকটাক করছো? পড়াশোনা কেমন গেল এবং আলটিমেটলি তোমাদের ঈদ কেমন কাটলো এটা আগে আমাকে একটু জানাও, ঠিক আছে? সবাই আগে একটু আমাকে জানাও যে ভাইয়া তোমাদের হচ্ছে ঈদ কেমন কাটলো, সবার একটু জানাও দেখি। ওকে, আমি আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। সো তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, সো আমাদের শেয়ার করা কমপ্লিট। ওকে, তোমরাও সবাই চলে আসছো। জি ভাইয়া, অল ক্লিয়ার। ওকে ভাইয়া, আচ্ছা, সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমাদের ঠিকঠাক থাকলে আলটিমেটলি আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। সো কী অবস্থা সবার বলো, সবাই কেমন আছো? ঈদ কেমন গেল তোমাদের? ঈদ কেমন কাটলো? সবাই কি একটু মোটুসুটু হয়ে গেছো কিনা খাওয়া দাওয়া করতে করতে? আমি অবশ্য একটু মোটুসুটু হয়ে গেছি, তাই না? দেখে কি মনে হচ্ছে একটু মোটুসুটু হয়ে গেছি? প্রচুর খাওয়া দাওয়া করছি বাসায়, ঠিক আছে। আলটিমেটলি হচ্ছে ওকে, এই তো সবাই সব কিছু ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা বেশি কথা বলবো না, আর আমরা বেশি কথা না বলে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেই আমরা বেশি কথা না বলে। ওকে, আচ্ছা, সো চলো, আচ্ছা, ওকে, সো আমরা কিন্তু প্রতিদিনের লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আমরা ঈদের আগে একদম রেগুলার রাত 9টায় লাইভ ক্লাস করছি। সো আজকে থেকে ইনশাল্লাহ আবার শুরু হলো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি, তোমাদের পুরো সিলেবাসটা শেষ করে দেবো। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং পাশাপাশি ইংরেজির যতদূর সম্ভব হয়। ওকে, সো আমি চেষ্টা করবো। তোমরা অনেকে বলছো যে ভাই অন্তত ফিজিক্স এবং ম্যাথটা একটু আগাই নেন, আগে আমরা দ্রুত শেষ করতে পারলে এই দুইটা আমাদের যদি একটু বেশি সমস্যা হয়, ক্যালকুলেশন বেশি থাকে, টাইম ম্যানেজমেন্ট, সো এইটা একটু বেশি রিভিশন দিতে পারলে আমাদের কাজে লাগবে। সো আমি এই কথাটা, তোমাদের এই রিকোয়েস্টটা আমার মাথায় থাকবে। ইনশাল্লাহ আমি আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া রাখিও যাতে আমি সুস্থ থাকি। ওকে, সো চলো আমরা আর বেশি কথা না বলবো না। তোমাদের উদ্দেশ্যে একটাই জাস্ট কথা, তোমরা অবশ্যই সকল বন্ধুদের একটু মেনশন করে দাও এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে। তোমার এই একটা শেয়ার অনেক বন্ধুরা আছে যারা এখনও জানে না যে ভাইয়া আমরা এই সম্পূর্ণ সিলেবাসটা সম্পূর্ণ ফ্রিতেই তোমাদেরকে করিয়ে দিচ্ছি। সো তারা যাতে জানতে পারে এবং তারা যাতে ক্লাসগুলো করে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারে, এতটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া। এই জন্যই বারবার করে বলা হয় যে ভাইয়া ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সো আচ্ছা, সো চলো আমরা আর বেশি কথা বলবো না। সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং সবাইকে ঈদের শুভেচ্ছা একটু দেরিতে, ঠিক আছে? সো আমরা হচ্ছে আজকে যেহেতু প্রথম ক্লাস ঈদের পরে, সো সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা চলো শুরু করি। সো আমরা তাপগতিবিদ্যা অধ্যায়টা শুরু করছিলাম। সো তাপগতিবিদ্যা আমরা হচ্ছে পর্ব 2 নাম্বার ক্লাসটা আজকে করব। পর্ব 1 অর্থাৎ পর্ব 1 নাম্বার ক্লাস অলরেডি হয়ে গিয়েছে আমাদের ফেসবুক পেজে, ঠিক আছে? ফেসবুক পেজে অলরেডি হয়ে গিয়েছে, ঈদের আগে আমরা সম্পূর্ণ করে ফেলছি। আজকে করব আমরা তাপগতিবিদ্যা পর্ব 2 নাম্বার ক্লাসটা, ঠিক আছে?
আচ্ছা, ক্লাসটা কি নোট করতে হবে কিনা? ক্লাসটা এখন কোনো নোট করার প্রয়োজন নাই, কারণ আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেবো ক্লাস শেষেই, ঠিক আছে? সো কীভাবে পেতে হবে না পেতে হবে এই দাগানো স্লাইড আমি একটু পরে তোমাদেরকে আপডেট জানাই দেবো, ঠিক আছে? ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করো, জাস্ট আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো, আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে আমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখি ভাইয়া। দেখো, কোনো কঠিন বস্তু গলে তরলে পরিণত হলে আয়তন কি হয়? কোনো কঠিন বস্তু তরলে পরিণত, গলে যদি তরলে পরিণত হয় তাহলে আয়তন কি হবে, ঠিক আছে? সো নর্মালি আমরা কি জানি যে ভাইয়া কঠিন বস্তু যদি গলে যায়, কঠিন বস্তু যদি গলে তাহলে আমাদের কি হয় ভাইয়া? কঠিন বস্তু যদি গলে যায় তাহলে আয়তন কিন্তু হ্রাস পায় না বৃদ্ধি পায়? নর্মালি বলো তো দেখি আমাকে একটু। নর্মালি আমাদের কি হবে যে আমাদের কঠিন বস্তু গলে যদি যায় তাহলে আমাদের আয়তনটা কি হয়? সবাই একটু চেষ্টা করে দেখি কমেন্ট সেকশনে, আমি সবার উত্তর দেখতে চাই, সবার উত্তর দেখতে চাই, বলো, সবার উত্তর দেখতে চাই, সবাই আমাকে একটু বলো। আমি কিন্তু বলছি নর্মালি, সাধারণত কি হয়? সবাই একটু আমাকে বলার চেষ্টা করো, সাধারণত আমাদের কঠিন পদার্থ যদি গলে তরলে পরিণত হয় তাহলে আমাদের কি হবে? সবাই একটু চেষ্টা করো, সবাই একটু দ্রুত চেষ্টা করো, আমি সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখবো, কিন্তু আমি সবার কমেন্ট দেখবো। সবাই একটু আমাকে বলো যে ভাইয়া নর্মালি আমাদের কি হয়? ওকে, এই তো তোমরা সবাই কমেন্ট করতেছো, ধন্যবাদ। সো আমাদের কি জানি আমরা যে ভাইয়া নর্মালি যদি চিন্তা করি, সাধারণত কঠিন পদার্থ যদি গলে যায় তাহলে কিন্তু আমাদের আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। আয়তন কি পাবে রে? আয়তন বৃদ্ধি পায়। বাট আমাদের এইখানে একটা ব্যতিক্রম আছে। কি আছে ভাইয়া? ব্যতিক্রম আছে। সো কিছু কঠিন পদার্থ আছে যদিও গলে যায় তখন আমাদের আয়তন বৃদ্ধি না পেয়ে আয়তন হ্রাস পেয়ে যায়। যেমন আমরা বলতে পারি মম, আর এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। দেখো, কোন কঠিন পদার্থ গলে তরলে পরিণত হলে আমাদের আয়তন হ্রাস পাবে? আমাদের আয়তনটা কোনটা হ্রাস পাবে তাহলে ভাইয়া? কোনটা হ্রাস পাচ্ছে? সবাই একটু দ্রুত চেষ্টা করে দেখি। ওকে, এই তো সবাই পেয়ে গেছো যে ভাইয়া আমাদের মোম, আমরা কিন্তু অলরেডি অ্যান্সারটা পেয়ে গেছি। এখন দেখো, শুধুমাত্র কি মোম এই কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হলে আয়তন হ্রাস পায়? এটা কিন্তু কি হয় ভাইয়া? আয়তন বৃদ্ধি পাবে না, এটা হবে আয়তন হ্রাস পাবে এগুলার, ওকে? আচ্ছা, মোমের পাশাপাশি তোমরা মনে রাখতে পারো লোহাও কিন্তু আয়তন বৃদ্ধি না পেয়ে আয়তন হ্রাস পেয়ে যাবে। তারপরে বিসমাথ, ঠিক আছে? এই কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ভাইয়া এই পদার্থগুলান আমাদের কি কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও কিন্তু এরা কি হয়? আয়তন বৃদ্ধি না পেয়ে আয়তন হ্রাস পেয়ে যায়, ওকে? সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? এই তো সবাই অ্যান্সার করছো যে ভাইয়া আমাদের কি হবে? যে এ হবে, ওকে, শাবাশ, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এই একজন ভুল করছো শুধুমাত্র, সো ভুল করা যাবে না কিন্তু, সহজ প্রশ্ন। দেখো, তোমরা যদি থিওরি টাইপ প্রশ্ন পরীক্ষায় ভুল করে বসে থাকো তাহলে কিন্তু অনেকের তুলনায় অনেক দূর পিছাই যাবা। দেখো, যারা চান্স পাবে, একদম খাঁটি বাংলা কথা বলি, যারা চান্স পাবে তারা সহজ কোশ্চেন ভুল করে চান্স পাবে, বিষয়টা কিন্তু এমন কখনোই হবে না। থিওরি টাইপ প্রশ্ন খুব সহজেই মার্ক তোলা যায়, এখানে জাস্ট খালি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, মানে প্রশ্নটা পড়ার পরে তুমি 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা যদি মুখস্থ থাকে বা মনে থাকে, ওকে? সো থিওরি টাইপ প্রশ্ন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে দাগাইতে হবে, এখানে তাড়াহুড়া করে ভুল করা যাবে না, ওকে? আচ্ছা, তো চলো আমরা যদি নেক্সটে যাই, ওকে? আচ্ছা, জেরিন সবসময় ইউটিউবে ক্লাস করে, আজকে প্রথম হচ্ছে ফেসবুকে লাইভ ক্লাস করতেছে, সো মোস্ট ওয়েলকাম ভাইয়া, ওকে? এই তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না নামে ইউটিউব চ্যানেল খোলা আছে, সো অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসিও, ওকে? আচ্ছা, তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো তো ভাইয়া নেক্সট প্রশ্নে কি বলা আছে। দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু 3 স্টার দেই কারণ এই প্রশ্নটা তোমাদের রিপিট আসতে পারে, ওকে? দেখো কি বলছে যে ভাইয়া একটি কার্নো ইঞ্জিন 1000 কেলভিন তাপমাত্রা, এবং 500 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, ঠিক 900 কেলভিন তাপমাত্রা এবং টি তাপমাত্রায় কাজ করলেও একই দক্ষতা প্রদর্শন করবে। কি ভাইয়া? একই দক্ষতা প্রদর্শন করবে, তাহলে টি এর মান কত? তাহলে দেখো, আমাদের দক্ষতা একই থাকবে, তার মানে আমাদের কি বলে দিছে ভাইয়া প্রশ্নে যে ভাইয়া η1 = η2, অর্থাৎ একই দক্ষতা হবে। আমাদের কি হবে ভাইয়া? একই দক্ষতা হবে, তাই না? একই দক্ষতা। এখন দেখো, আমরা এই প্রশ্নটা সমাধান করার আগে চলো এই কর্মদক্ষতা থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা একটু জেনে আসি, চলো। সো ভাইয়া কর্মদক্ষতা তো তোমাদের একটু রিমাইন্ডার দিয়ে দিই। কর্মদক্ষতা, দেখো আমাদের এই ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদের শুধুমাত্র প্রশ্ন সমাধান করাই না, একটা প্রশ্ন কোন টপিক থেকে আসছে ওই টপিকটা 100% ক্লিয়ার করে দেই, তারপরে এই টপিকের আলোকে
আদ্যপ্রান্ত যা আছে সবগুলো আমি পোস্টমর্টম আকারে পড়াই দিই, অর্থাৎ এই টপিক থেকে তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তুমি যেতে পারো, এইভাবে তোমাদেরকে প্রস্তুত করা দিচ্ছি। শুধুমাত্র আমরা কিন্তু প্রশ্ন ব্যাংক সমাধান করাই না, প্রশ্ন ব্যাংক সমাধান করার পাশাপাশি এই প্রশ্নটা অ্যানালাইসিস করি, যাতে এই টপিক থেকে যে কোনোভাবেই প্রশ্ন আসলে যাতে তুমি পারো ইনশাল্লাহ। ওকে, সো দেখো কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। সো ইটা ইকুয়ালটা আমরা কি জানি ভাইয়া, ডাব্লু ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। এখন এই ডাব্লুটা কি ভাইয়া, ডাব্লুটা হচ্ছে কৃত কাজ। ডাব্লু নির্ণয় সূত্র কি, ডাব্লু নির্ণয় সূত্র জানি আমরা হচ্ছে Q1 মাইনাস Q2। এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভাইয়া এইখানে কর্মদক্ষতার ক্ষেত্রে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা শর্ত আছে। সেই শর্তটা কি ভাইয়া, সেই শর্তটা হচ্ছে যে T1 অবশ্যই T2 থেকে বড় হবে এবং Q1 যদি তাপের সাথে কল্পনা করো তাহলে Q1 অবশ্যই Q2 থেকে বড় হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। এটা কিন্তু ভাইয়া কার্নো ইঞ্জিনের শর্ত, কার্নো ইঞ্জিন। এটা কি ভাইয়া, কার্নো ইঞ্জিনের শর্ত, কার্নো ইঞ্জিনের শর্ত। ওকে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে তোমাকে T1 এর মান T2 থেকে বড় হবে এবং Q1 এর মান Q2 থেকে বড় হবে। যদি T1 থাকে তাহলে T1 দিয়ে করবো, যদি Q1 থাকে তাহলে, যদি তাপ থাকে তাহলে Q, যদি তাপমাত্রা থাকে তাহলে T দিয়ে করবো আমরা। ওকে, আচ্ছা এখন আসো যে ভাইয়া এখান থেকে আরও একটা শর্টকাট, এই শর্টকাটটা আমরা একটু পরে যখন ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসবে তখন আমরা অ্যাপ্লাই করবো। সো দেখো একটা জিনিস মাথায় রাখবা, কর্মদক্ষতা ডিরেক্ট তুমি মুখস্থ বসাইতে পারবা। সেটা কি ভাইয়া, ডিরেক্ট মুখস্থ বসাইতে পারবা। কখন, এটা কন্ডিশন ভেদে। সো দেখো আমি তোমাদেরকে যদি বলি যে ভাইয়া কখন তুমি কর্মদক্ষতা ডিরেক্ট মুখস্থ বসাইতে পারবা, ঠিক শর্তটা যদি আমাদের এমন হয় যে ভাইয়া T1টা অবশ্যই যদি T2 থেকে অর্ধেক হয়ে যায়, অথবা সরি এখানে আমাদের T2টা আমাদের T1 থেকে যদি অর্ধেক হয়ে যায়। দেখো আমাদের, আচ্ছা আমি একটু ভালো করে লিখে দিই। দেখো আমাদের শর্টকাটটা কি হবে ভাই, কখন মুখস্থ বসাইতে পারবো, T1টা যদি অবশ্যই আমাদের হাফ T2 হয়ে যায়, মানে একটা অপরটার যদি অর্ধেক হয়, অথবা Q1 আমাদের হাফ Q2 হয়ে যায়। ঠিক আছে, সো একটা অপরটার যদি অর্ধেক হয়ে যায় ভাইয়া, একটা অপরটার অর্ধেক, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাকে যে কেলভিন তাপমাত্রায়। কি তাপমাত্রায়, কেলভিন তাপমাত্রায়। দেখো মুখস্থ বসাইতে গিয়ে আবার ভুল করিও না, মুখস্থ বসাইতে গিয়ে আবার ভুল করা যাবে না, এটা অবশ্যই কেলভিন তাপমাত্রায়। সো তুমি দুইটা তাপমাত্রা অবশ্যই দেওয়া থাকবে, একটা হচ্ছে T1 একটা হচ্ছে T2, তুমি কেলভিন তাপমাত্রা আগে রূপান্তর করবা, তারপরে দেখবা যে ভাইয়া একটা অপরটার অর্ধেক কিনা। একটা অপরটার যদি অর্ধেক হয়ে যায় তাহলে তুমি কর্মদক্ষতা যদি বের করতে বলে তাহলে তুমি ইটা ইকুয়াল টু ডিরেক্ট 50% মুখস্থ বসাইতে পারবা। ইটা ইকুয়াল টু ডিরেক্ট 50% কি করতে পারবা ভাইয়া, মুখস্থ বসাইতে পারবা। সো আমরা কর্মদক্ষতা নিয়ে দেখো একদম ওভারঅল যেগুলো পরীক্ষা আসার মতো সব কিছু আমরা করে ফেললাম। দেখো আরও একটা সূত্র আছে, যদি আমাদের তাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্ক বোঝায়, তাপ এবং তাপমাত্রার সাথে। ঠিক আছে, সো তাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্ক হবে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই Q2। এখন দেখো এটা হচ্ছে তাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্ক, এটা আমরা সামানুপাতিক ধরে সূত্র স্থাপন করব। দেখো উপরেও T1 উপরেও হচ্ছে Q1, সো কখনোই আমরা T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই Q1 না, T1 উপরে Q1 উপরে। এখন যদি চারটাই তাপমাত্রা দেওয়া থাকে এই প্রশ্নটার মতো, দেখো এখানে আমাদের চারটাই তাপমাত্রা দেওয়া আছে যে ভাইয়া এটাও তাপমাত্রা, এটাও তাপমাত্রা, আরেকটা তাপমাত্রা তোমাকে মিসিং, এই তাপমাত্রাটা তোমাকে বের করতে হবে। চারটা তাপমাত্রা থাকলে কি করব আমরা, জাস্ট অনুপাত করে দেবো। কি করবো ভাইয়া, জাস্ট অনুপাত। সো দেখো প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা, ইকুয়াল টু তৃতীয়টা ডিভাইডেড বাই চতুর্থটা, এমনি আমরা করবো। তাহলে দেখো প্রথমটার মান কত ভাইয়া, প্রথমটার মান হচ্ছে 1000 ডিভাইডেড বাই দ্বিতীয়টা কত ভাইয়া, আমাদের 500। সো আমি কি বলছি, সূত্রটা কি বললাম যে ভাইয়া প্রথম ডিভাইডেড বাই দ্বিতীয় তাপমাত্রা ইকুয়াল টু তৃতীয় তাপমাত্রা ডিভাইডেড বাই চতুর্থ তাপমাত্রা। ওকে, সো ইকুয়াল টু দাও, তাহলে দেখো 900 ডিভাইডেড বাই কে। সো দেখো এখান থেকে আমাদের 2 আসতেছে, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া, দেখো আমাদের উপরে থাকতেছে হচ্ছে আমাদের 2K ইকুয়াল টু 900, তার মানে কে 900-র অর্ধেক কত হয় ভাইয়া, দ্রুত অ্যান্সার করে দাও। 900-র অর্ধেক কত হয়, এই তো তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলছো। সবাই দ্রুত অ্যান্সার চাই, সবাই দ্রুত অ্যান্সার চাই। এখন তোমাকে নিজেকেই অ্যান্সার করে দিতে হবে আমাকে, আমি অলরেডি করে দিয়েছি তোমাদের, আমি অলরেডি করে দিয়েছি। সবাই একটু অ্যান্সার দাও দেখি। এই তো সবাই অ্যান্সার দিয়ে ফেলতেছো, সবাই অ্যান্সার দিয়ে ফেলতেছো যে ভাইয়া কি হবে 450। এই তো সাবাস, কারণ 900-কে তুমি 2 দ্বারা ভাগ করো, 900-কে, অতএব কে ইকুয়াল টু 900-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসবে রে, 450 কেলভিন। সো দেখো আমরা কিন্তু এখানে কেলভিন এককেই ছিল। সো এই জন্য আমরা কিন্তু একক কনভার্সন করলাম না। ফিজিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একক কনভার্সন। কি ভাইয়া, একক কনভার্সন। সো কখন তুমি একক কনভার্সন করবা, কখন করবা না, যদি আলটিমেটলি দেখো এইখানে যদি আমাদের এসআই এককে নিয়ে যেতে হবে, অর্থাৎ আমরা নর্মালি ম্যাথ করার সময় সবসময় ক্যালভিন এককেই কনভার্ট করি। সো দেখো এখানে সবগুলাই ক্যালভিন এককে, সো এখানে তো আর কনভার্ট করার কোনো দরকার নাই, আমাদের ইজিলি আমরা সলভ করে ফেললাম। তো সবাই আমাকে একটু বলো দেখি ভাইয়া, সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝছি কিনা এই ম্যাথটা, সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝছি কিনা,
সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝছি কিনা? সবাই দ্রুত দ্রুত, সবাই ভাইয়া একটু দ্রুত আমাকে জানাও, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সবাই একটু দ্রুত জানাও, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না, ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না, ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না। সবাই একটু দ্রুত জানাও আমাকে, সবাই একটু দ্রুত জানাও যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কি না, ক্লিয়ারলি বুঝতে পারছি কি না। ওকে, সো দেখো আমাদের এই ক্লাসের সম্পূর্ণ যা আমি যে এই যে সুন্দর সুন্দর করে নোট করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্নে এরকম মনে করো নোট করে দেবো। সো এই ক্লাসের পুরো দাগানো স্লাইডটা পেতে গেলে তোমাকে কী করতে হবে? জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে ইনবক্স করতে হবে, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে পেজে ইনবক্স করলেই তোমরা এই ক্লাসের পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবা। ওকে, সো অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা, কারণ এইটা লাস্ট মুহূর্তে তুমি যখন রিভিশন দিবা তখন কিন্তু এই নোটগুলান খুবই কাজে লাগবে ভাইয়া। এই তখন সাজানো গুছানো পড়াশোনা তুমি বারবার রিভিশন করতে পারবা। আর ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখো, ক্লাসে যা পড়াচ্ছি ইনশাল্লাহ এখান থেকেই পরীক্ষায় কমন চলে আসবে। তোমাদের বিগত বড় ভাইয়া আপুরা অলরেডি পরীক্ষা দিয়ে কমন পেয়ে চান্স পেয়েছে, তোমরাও ইনশাল্লাহ পাবা। ওকে, তো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। আমরা তাহলে নেক্সটে চলে যাবো, 100% ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আচ্ছা আরেকটা কথা, তোমরা যারা এখনও আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও নাই, অবশ্যই যুক্ত হয়ে যাবা। আমি এই গ্রুপের লিঙ্কটা দেখো তোমাদের কমেন্ট বক্সে, দেখো পিন কমেন্ট আকারে আমি দিয়ে দিছি কিন্তু। সো ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যাবা। ওকে, আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাই ভাইয়া। নেক্সটে দেখো তো দেখি কি প্রশ্ন বলা আছে। এই প্রশ্নটাও 3 স্টার একটা প্রশ্ন। দেখো আমাদের এই প্রশ্নটাও একদম হুবহু রিপিট আসতে পারে। সো তোমরা একটু চেষ্টা করে দেখি যে আমরা কেউ পারি কিনা, দেখি ভাইয়া আমরা কেউ পারি কিনা। দেখো কি বলছে যে ভাইয়া দুটি কৃষ্ণ বস্তু এ ও বি এর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নির্গত তাপ শক্তির অনুপাত হচ্ছে কত ভাইয়া? নির্গত তাপ শক্তির অনুপাত হচ্ছে 16:1। তাহলে দেখো এ এর তাপমাত্রা যদি 2000 কেলভিন হয়, যদি কত হয় ভাইয়া? 2000 কেলভিন হয়, তাহলে অপরটির তাপমাত্রা কত? অর্থাৎ তোমাকে অপর তাপমাত্রাটা তোমাকে বের করতে বলছে। তো সবার আগে আমাকে একটু বলো দেখি যে ভাইয়া এই প্রশ্নটা কার সূত্র দিয়ে আমরা সমাধান করব? এই প্রশ্নটা কার সূত্র দিয়ে, কার সূত্র দেখি এতটুকু মনে আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি যে ভাই এই সূত্রটা কার, আমরা এই প্রশ্নটা কার সূত্র দিয়ে, কোন বিজ্ঞানী সূত্র দিয়ে সমাধান করব? সবাই একটু বলো দেখি ভাইয়া কোন বিজ্ঞানী সূত্র দিয়ে সমাধান করব? একটু বলো দেখি ভাইয়া কোন বিজ্ঞানী সূত্র দিয়ে সমাধান করব? সবাই একটু চেষ্টা করি দেখি কার কার মনে আছে কোন বিজ্ঞানী সূত্র দিয়ে সমাধান করব। কোন বিজ্ঞানী, কোন বিজ্ঞানী রে? দেখো এই বিজ্ঞানীর কিন্তু অলরেডি ডিরেক্ট আমাদের কি আসে, এমসিকিউ এ চলে আসে এই ডিরেক্ট সূত্রটাই কিন্তু আসে ভাইয়া। ডিরেক্ট সূত্রটা অলরেডি অনেকবার আসছে, সো তোমাদেরও আসতে পারে। এটা কার সূত্র ভাইয়া? এটা হচ্ছে স্টিফানের সূত্র। স্টিফানের সূত্র কার সূত্র ভাইয়া? স্টিফানের সূত্র। এখন স্টিফানের সূত্র কিসের সাথে সম্পর্ক স্থাপন করে? স্টিফানের সূত্র আমরা জানি যে ভাইয়া শক্তি এবং তাপমাত্রার সাথে সম্পর্ক স্থাপন করে। আমরা জানি যে ই সমানুপাতিক T⁴, এটাই হচ্ছে আমাদের কি স্টিফানের সূত্র। এটা কিন্তু ডিরেক্ট এমসিকিউ চলে আসে, অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল, তোমাদেরও আসতে পারে। ওকে, সো এখন দেখো এটা থেকে আমরা এভাবে দেখো সম্পর্ক স্থাপন করতে পারি না যে ভাইয়া E1 ডিভাইডেড বাই, আমরা যদি E2 লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো T1 ডিভাইডেড বাই আমাদের T2 লিখতে পারবো, তার উপরে হোল⁴ লিখতে পারবো। ওকে, তার উপরে আমরা কি লিখতে পারবো? হোল⁴। দেখো আমরা জানি যে ভাইয়া শক্তি সমানুপাতিক T⁴, তাপমাত্রার উপরে ঘাতটা কত হবে? 4। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু এই যে তাপমাত্রার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ TA অনুপাত TB এর মান দেওয়া আছে হচ্ছে 16 ডিভাইডেড বাই 1। সো আমরা দেখো এখান থেকে TA ডিভাইডেড বাই TB ইকুয়াল টু আমরা লিখতে পারবো EA ডিভাইডেড বাই EB তার উপরে হোল⁴। এখন দেখো এখান থেকে যদি আমরা মান বসাই দিই, তার মানে 16 ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে ভাইয়া? 16 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু EA। দেখো EA সরি আমাদের হচ্ছে আমাদের কি দে এখান থেকে দেখো আমি কার উপরে পাওয়ার দিছি, দেখো এখানে একটু মিস্টেক করে ফেলছি। সো এইটার উপরে হবে পাওয়ার 16 T⁴। সো তার উপরে এইখানে হবে আমাদের কত ভাইয়া? এখানে হবে EA ডিভাইডেড বাই EB। ওকে, আচ্ছা এখন দেখো তো ভাইয়া, আচ্ছা আমি কি বারবার একটু ভুল করে ফেলতেছি মনে হয়। আচ্ছা তাপমাত্রা তো দেওয়া আছে, আচ্ছা সরি একটু ভুল করে ফেলছি। সো দেখো আমরা দেখো এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো E1 এর মান কত দেওয়া আছে? E1 এবং E2, সরি এইটা হচ্ছে আমাদের কিসের অনুপাত রে? এটা হচ্ছে আমাদের দেখো প্রতি সেকেন্ডে, আমার একটু মিস্টেক হয়ে গেছে, প্রতি সেকেন্ডে নির্গত তাপ শক্তি, তার মানে এইটাই তো E এর অনুপাত, তার মানে EA ডিভাইডেড বাই EB আমরা কি জানি 16
/1 এটা দেওয়া আছে। সো সবাই একটু কারেকশন করে নাও, দুঃখিত, ঠিক আছে। সো দেখো পড়তে একটু মিস্টেক করে ফেলছি, মনে করছি যে তাপমাত্রা। ওকে আচ্ছা, সো চলো এখন আমরা এখান থেকে কি করতে পারবো ভাইয়া, যে EA ডিভাইডেড বাই আমরা EB ইকুয়াল টু লিখতে পারবো কত, আমরা হচ্ছে TA ডিভাইডেড বাই TB টু দি পাওয়ার 4। এখন তুমি মান বসাই দাও যে ভাই এটা কত, 16/1। দেখো আমাদের এখানে প্রশ্নে দেওয়াই আছে। আর টি এর মান কত ভাইয়া, 2000। টি এর মান কত ভাইয়া, 2000। সো বসাই দাও 2000 ডিভাইডেড বাই TB, এখানে টু দি পাওয়ার 4, এটার মান তোমাকে বের করতে হবে। ওকে আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেশন কিভাবে করব, অনেকেই ঘাবড়াই গেছো যে ভাইয়া এই ক্যালকুলেশনটা হাতে ক্যালকুলেশন কিভাবে করব। সো খুবই সহজ, একটু মনোযোগ দাও। দেখো ভাইয়া আমরা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত জানি ভাইয়া, 16। সো এই 16-এর জায়গায় যদি আমি 2 টু দি পাওয়ার 4 লিখি, তাহলে দেখো এখানে শুধুমাত্র আমাদের কি থাকতেছে, দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো ভাইয়া, যে 2 টু দি পাওয়ার 4/1 তার উপরে 4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে ভাইয়া 2000 ডিভাইডেড বাই TB তার উপরে 4। এখন দেখো 2 টু দি পাওয়ার 4, সো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো আচ্ছা দাঁড়াও, এইখানে এই যে একটু মিস্টেক হয়ে গেছে। সো দেখো এটাকে আমরা ডিরেক্ট কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 তার মানে 16 জায়গায় আমি 2 টু দি পাওয়ার 4 বসাইছি। আর 1 টু দি পাওয়ার যদি আমি 4 বসাই, তাহলে কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা নাই, কারণ আমরা কি জানি যে ভাই 1 টু দি পাওয়ার যতই বসাও না কেন তোমার 1ই হবে। ওকে, তার মানে দেখো সবগুলা, সো আমি এই 4টাকে কেটে দাও, এখানে হোল টু দি পাওয়ার 4 লাগাই দিই, তাহলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 2 এর উপর পাওয়ার যদি 4 থাকে তাহলে 16 হবে, 1 এর উপর পাওয়ার যদি 4 থাকে তাহলে 1 হবে। তার মানে দেখো 16 1 ঘুরে উল্টে আমরা ওইটাই ফরমেশন আনছি। কিন্তু এখন দেখো উভয় পাশ থেকে এই পাওয়ার 4 কেটে দাও, তার মানে আমাদের থাকতেছে 2/1 ইকুয়াল টু 2000 ডিভাইডেড বাই TB। এখন দেখো খুব সহজে আমরা TB ইকুয়াল টু কি লিখতে পারবো, যে ভাইয়া 2000 ডিভাইডেড বাই 2, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 1000 কেলভিন। তার মানে অন্যটার তাপমাত্রা কত ভাইয়া, এই তো তোমরা অলরেডি অনেকেই অ্যান্সার করে ফেলছো। সো সবাই আমাকে একটু বলো দেখি, যারা এখনও অ্যান্সার করতে পারি নাই, সবাই একটু চেষ্টা করে দেখি, সবাই কমেন্ট সেকশনে চেষ্টা করি। এই তো সবাই পারতেছো যে ভাইয়া 1000 কেলভিন। তার মানে আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এখন দেখো অনেকেই এই চোখের ভেলকিবাজিতে 100 কেলভিন দাগাই দিবা, এই কাজ মোটেও করা যাবে না। সো এটা কখনোই 100 কেলভিন দাগানো যাবে না, অবশ্যই দেখে শুনে বুঝে। স্যারেরা এমনভাবেই তোমাকে অপশনগুলো সাজাই দিবে যাতে করে শুভঙ্করের ফাঁকি, বুঝছো? তুমি মানে ওইখানে তুমি মেন্টাল প্রেশারটা কীভাবে নিতে পারছো, তোমার আলটিমেটলি এটাও কিন্তু চেক করা হবে ভর্তি পরীক্ষায়, যে ভাইয়া তুমি যেটা পড়ছো তুমি এটা এক্সিকিউট করতে পারছো কিনা, তোমার সব দিক থেকে মাথা ঠান্ডা রেখে তুমি পরীক্ষাটা দিতে পারছো কিনা, এটাও কিন্তু একটা মাইন্ড গেম তোমাকে উঠতে হবে। ওকে, সো অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। ওকে আচ্ছা, সো সবাই আমরা অ্যান্সার করতে পারতেছি ডি। ওকে ধন্যবাদ। সো দেখো আলটিমেটলি এখন কিন্তু এই কোনো কিছু খাতার মধ্যে তোলা নোট করার কিচ্ছু দরকার নাই ভাই। আমি পুরো দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেবো। দাগানো স্লাইডটা পাইতে গেলে তোমাকে কি করতে হবে, অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে পেজে জাস্ট একটা নক দিবা, তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো তো নেক্সটে কি বলছে। নেক্সটে একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, বাট একটু ট্রিকি। দেখি কে পারো, সবাই একটু বলো যে ভাইয়া দেখো কি বলা আছে, যে ভাইয়া স্বাভাবিক চাপে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ কত? স্বাভাবিক চাপে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। দেখো তোমার কাছে চাইছে হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, অর্থাৎ এলভির মান তোমাকে চাইছে। দেখো আমরা কিন্তু দুইটা মান মুখস্থ রাখি, সেটা কি বাষ্পীভবনের সুপ্ততাপ এবং বরফ গলনের সুপ্ততাপ। বাষ্পীভবনের সুপ্ততাপ আমরা এলভি এবং বরফ গলনের সুপ্ততাপকে আমরা LF দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে বাষ্পীভবন, আর একটা হচ্ছে এটা হচ্ছে বরফ গলন। এটা কি ভাইয়া, বরফ গলন। এই দুইটা তাপমাত্রা কিন্তু আমরা মুখস্থ করে থাকি, আমরা অলরেডি মুখস্থ করে থাকি। এই তো, আরে জোস, সবাই পারতেছো, ধন্যবাদ। এই যারা কি লজ্জা করে প্রশ্নের উত্তর দিতেছো না এই ভেবে যে ভাইয়া আমারটা হয়তো ভুল হইতে পারে, এই জন্য আমি বিরত থাকি, এই কাজ কখনো করিও না। কিন্তু সবাই কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দিবা। যদি তুমি ভুল করো তাহলে আরও তোমাকে মোস্ট ওয়েলকাম, আমি তোমাকে ধরাই দিতে পারবো যে ভাইয়া তুমি কেন ভুল করলা, কীভাবে ভুল করলা, কোথায় ভুল হয়েছে। সো সবাই অবশ্যই কি কমেন্ট সেকশনে উত্তর দিবা। আমি চাই তোমরা ক্লাসের মধ্যে যত পারো ভুল করো, বাট এই ভুলগুলো যাতে পরীক্ষার হলে কখনো রিপিট না হয়। ওকে আচ্ছা, সো দেখো আমাদের বাষ্পীভবনের সুপ্ততাপ আমরা সবাই মুখস্থ রাখছি, সেটা হচ্ছে
আমাদের কত ভাইয়া 2.26 ইন্টু 10⁶। এখানে কি জুল কেজি ইনভার্স 1। আর বরফ গলনের সুপ্ত তাপ কি জানি আমরা যে ভাইয়া 3.36 ইন্টু 10⁵ জুল কেজি ইনভার্স 1। ওকে, আচ্ছা। সো এই দুইটা আমরা অবশ্যই মনে রাখবো বা মুখস্থ করে রাখবো। এখন কিভাবে মুখস্থ রাখা যায় বা আমরা কি পদক্ষেপ গ্রহণ করলে যে এটা খুব সহজে মুখস্থ করতে পারবো। সো দেখো একটু তোমাকে ট্রিক্সটা দেখাই দিই। দেখো ভাইয়া 2.26 3.36, দেখো যেটা দ্বারা শুরু হয়েছে সেটা দ্বারাই প্রথমে পয়েন্টের পরে আবার ওই সংখ্যাটা আছে, এটারও 3.3। আবার দেখো এটাতেও 6 আছে, এটাতেও 6 আছে। সো দেখো এখন আমাদের যেটা বাষ্পীভবন সেটার পাওয়ার হচ্ছে 6, আর যেটা বরফ গলন সেটার পাওয়ার হচ্ছে 5। এখন তুমি নর্মাল দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করো তো ভাইয়া, যে ধরো তুমি একটা পাত্রে পানি রাখছো, ধরো তুমি একটা পাত্রে কি রাখছো ভাইয়া, পানি রাখছো, আর একটা টেবিলের উপর তুমি বরফ রাখছো, বরফ। এখন নর্মালি চিন্তা করো যে ভাই বরফটা টেবিলের উপর রাখলাম, এটা কিন্তু অটোমেটিক গলে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক গলে যাবে। বাট এই পানিটা কি অটোমেটিক আমাদের কি বাষ্পে রূপান্তর হবে? কখনোই না, এটাকে আমাদের কি দিতে হবে, তাপ দিতে হবে। তার মানে নর্মাল দৃষ্টিকোণ থেকে তোমার দেখে কি মনে হচ্ছে, অবশ্যই বাষ্পীভবনের তাপটা বরফ গলনের তাপের থেকে একটু হলেও বেশি হবে, ঠিক আছে? সো ঠিক একইভাবে দেখো এটা আমরা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবো যে ভাইয়া এইটার পাওয়ার এই জন্যই 1 বেশি, এটার পাওয়ার এই জন্যই 1 কম। ওকে, এখন প্রশ্নে মজার ব্যাপার দেখো, প্রশ্নে মজার ব্যাপার কি হয়েছে, প্রশ্নে খুবই একটা মজার ব্যাপার আছে। দেখো এখানে একক কনভার্সন, আমি কিন্তু বারবার করে চিল্লাই বলি যে ভাইয়া ফিজিক্সে একক কনভার্সন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এখানে সবগুলাই দেখো কিলোজুল 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 কিলোজুলে আছে, তার মানে আমাদের এককটা কি হবে রে, কোনটা উত্তর হবে বলো, কোনটা হবে আমাদের? তাহলে বি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে দেখো এই যে আমাদের বি নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তোমরা অলরেডি সবাই অ্যান্সার করে ফেলছো। ওকে ওকে, এই তো 2.26, হ্যাঁ ঠিক আছে। ওকে আচ্ছা, এই তো ওকে। সো সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার? একটু বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? সো এটা কি করব, অবশ্যই আমরা মুখস্থ করে রাখবো। এটা কি করব রে, অবশ্যই মুখস্থ করে রাখবো ডিরেক্ট। দেখো কিভাবে তুমি মুখস্থ করবা সেই টেকনিকটা আমি বলে দিছি। সো অবশ্যই এটা মুখস্থ করে রাখবা সবসময়। পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে বিষয়টা এমন না, পরীক্ষার প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে। একটু পরে আমরা এই টাইপের এন্ট্রপি রিলেটেড প্রশ্ন সমাধান করবো, তখন দেখবা যে সবসময় পরীক্ষায় দেওয়া থাকবে না ইনফরমেশন। ওকে আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাই আমরা। নেক্সটে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা দেখো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি আমরা 4টা পরীক্ষা নিয়ে ফেলছি। আজকে হচ্ছে 5 নাম্বার পরীক্ষা আছে। ওকে, সো কৃষিগুচ্ছ আমাদের এক্সাম ব্যাচে অধ্যায়ভিত্তিক পরীক্ষা, তারপরে হচ্ছে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এবং মডেল টেস্ট সব কিছুই থাকবে। আমাদের এই কোর্সের কোর্স ফিটা কিন্তু এখনও ঈদ ডিসকাউন্ট অফার চলমান আছে। যারা ভর্তি হবা খুব দ্রুত ভর্তি হয়ে যেও, মাত্র 250 টাকায় তোমরা ঈদ ডিসকাউন্ট অফারে ভর্তি হবা। এই ডিসকাউন্ট অফারটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। ওকে, সো যারা এখনও ভর্তি হওয়া নাই, যাদের ইচ্ছা আছে যে ভাইয়া লাস্ট মুহূর্তের প্রিপারেশনটাকে আমি আরও সুন্দর মতো শেষ করতে চাই, যাতে করে আমার টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোন জায়গায় ভুল হইতে পারে আমি যাতে আগে থেকেই ওই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করে একটু রিভিশন দিতে পারি, তারা অবশ্যই ঈদ ডিসকাউন্ট অফারে মাত্র কি 250 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা। আর তোমাদের ক্ষেত্রে আরও একটা সুবিধার কথা বলে দিই, যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে, যারা মনে করতেছো যে ভাই আমি একটা আপনাদের অ্যাপসের মধ্যে একটা ফ্রি এক্সাম দিয়ে তারপরে ভর্তি হতে চাচ্ছি, দেখি আপনাদের অ্যাপসের সিস্টেমটা কেমন, কীভাবে পরীক্ষাগুলো নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও সেই সুবিধাটা আছে। দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01568252361। তোমরা চাইলে ডেমো এক্সাম দিয়ে ভেবে চিনতে ডিসিশন নিতে পারবা যে ভাইয়া তুমি তোমার জন্য এই কোর্সটা আদৌ ইফেক্টফুল হবে কিনা বা আমাদের কোয়ালিটি কীরকম, তুমি একবার ফ্রিতেই চেক করে আমাদের এই কোর্সে এনরোল হতে পারবা। এই ডিসকাউন্ট অফারে মাত্র 250 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার পেজে নক করলেই হয়ে যাবে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। সো আমরা কি করবো, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে সো আমাদের আরও একটা কোর্স লঞ্চ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দেখো সেকেন্ড টাইম প্লাস প্রি অ্যাডমিশন কোর্স প্রতিশ্রুতি 1.0, যেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোরই লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, নট রেকর্ডেড ক্লাস। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে এবং এই ক্লাসগুলো দেখো রেকর্ড থাকবে, তারপরে হচ্ছে আমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে, মডেল টেস্টের ব্যবস্থা থাকবে এখানেও। সো এই কোর্সে তোমরা
50% ডিসকাউন্টে মাত্র 1750 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। সো যাদের ভর্তি হবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে নক করলেই হয়ে যাবে। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো দেখো তো ভাইয়া, আমাদের এই প্রশ্নটা পারা যায় কিনা, এই প্রশ্নটা সবার পারা উচিত। ডিরেক্ট একদম খুবই সহজ একটা প্রশ্ন। সো কি বলছে একটু পড়ি, দেখো তো দেখি ভাইয়া, যে ত্রিপরমাণুক আমাদের হচ্ছে গ্যাসের ক্ষেত্রে গামার মান কত। সো দেখো এটা সবারই মুখস্থ থাকার কথা, সবাই একটু চেষ্টা করে দেখি পারি কিনা ভাইয়া, সবাই একটু চেষ্টা করে দেখি পারি কিনা। দেখো সবাই একটু চেষ্টা করে দেখি পারি কিনা, সবাই একটু চেষ্টা করে দেখি। দেখো আমাদের একটু নোট করে দিই তোমাদের উদ্দেশ্যে। দেখো এক পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত, তারপরে হচ্ছে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত, তারপরে হচ্ছে ত্রিপারমাণবিক বা এটাকে বহু পারমাণবিক দিয়েও পরীক্ষায় আসে, এটার ক্ষেত্রে গামার মান কত, এটা একটু মনে রাখতে হবে তোমাকে, এটা একটু মনে রাখতে হবে। দেখো এক পারমাণবিকের ক্ষেত্রে কত ভাইয়া, 1.66, এক পারমাণবিকের কত রে, 1.66। তারপরে হচ্ছে দ্বিপারমাণবিকের জন্য 1.41 এবং ত্রিপারমাণবিকের জন্য 1.33। ওকে, এই জিনিসটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এটা কার মান, এগুলো হচ্ছে গামার মান। ওকে, সো তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে ভাই এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, দ্বিপারমাণবিক অথবা বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, এইভাবে প্রশ্ন আসতে পারে। আবার ডিরেক্ট একটা এক পারমাণবিক গ্যাসের উদাহরণ দিয়েও আসতে পারে। যেমন আমরা এক পারমাণবিক গ্যাসের কি জানি, উদাহরণ কি হইতে পারে ভাইয়া এক পারমাণবিক গ্যাসের। দেখো এক পারমাণবিক গ্যাস আমরা বলতে পারবো যে ভাইয়া হিলিয়াম, নিয়ন, আর্গন। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন। তারপরে দেখো দ্বিপারমাণবিক কি ভাইয়া, যেমন অক্সিজেন, হাইড্রোজেন। ওকে, তারপরে বা বহু পারমাণবিক কি ভাইয়া, যেমন আমরা কার্বন ডাইঅক্সাইড পরীক্ষায় আসে অথবা ওজোন, O3, এগুলো দিয়েও আসতে পারে। যে ডিরেক্ট তোমাকে বলতে পারে ভাইয়া O3 এর ক্ষেত্রে গামার মান কত। ঠিক আছে, তারপরে আসতে পারে যে ভাইয়া অক্সিজেনের ক্ষেত্রে গামার মান কত, অথবা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, এইভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে। সো আমাকে এই তিনটা মান অবশ্যই মুখস্থ রাখতে হবে, এই তিনটা মান অবশ্যই মুখস্থ রাখতে হবে। ইতিমধ্যে তোমরা সবাই অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ ভাইয়ারা। সো ইতিমধ্যেই তোমরা সবাই অ্যান্সার করে ফেলছো, ওরে জোস। এই তো সুজন তো একদম এক পারমাণবিক দিয়ে একদম সুন্দর মতো অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। ওকে, আচ্ছা, সো সবাই কিন্তু একটু অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে, আমি দেখো তোমাদেরকে প্রশ্ন সমাধান করার একদম ভেঙে সমাধান করাই দিই। সো তোমরা প্রথম দেখায় আমার আগে অ্যান্সার করার চেষ্টা করবা, যে দেখি যে ভাইয়ার আগে করতে পারি কিনা। ধরো তোমার এটাই একটা লাইভ এক্সাম, তুমি একদম লাইভে কি করতেছো, পরীক্ষা দিচ্ছ। তুমি এইভাবেই সিরিয়াসনেস নিয়ে খাতা কলম নিয়ে বসো, জাস্ট দেখার সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবা নিজে থেকে। যদি ভুল হয় তাহলে কোনো সমস্যা নেই, আমি তো আসি তোমাকে বুঝাই দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখন দেখো এই আমাদের গামা রিলেটেড একটু পড়ালেখা আমাদের করতে হবে। গামা রিলেটেড। দেখো গামার একটা সূত্র আছে, সেটা হচ্ছে CP/CV = গামা লেখা যায়। এই সূত্রটা অবশ্যই কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, দেখো এই সিপিটা কি, মোলার, দেখো স্থির চাপে, সিপিটা কি ভাইয়া, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর এটা কি ভাইয়া, সিভিটা কি ভাইয়া, সিভিটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই দুইটার অনুপাতেই হচ্ছে আমাদের কি ভাইয়া, গামা। এই দুইটার অনুপাত হচ্ছে গামা। একটা শর্ত আছে ভাইয়া, এই শর্তটা তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া গামা অবশ্যই 1 থেকে সবসময় বড় হয়, গামা 1 থেকে সবসময় বড় হয়, অর্থাৎ এই দুইটার অনুপাত তোমাকে সবসময় 1 থেকে বড় আসবে। এটা একটা শর্ত। এটা কি ভাইয়া, এটা হচ্ছে শর্ত। সো এই শর্ত মেনটেন করতে গেলে আমরা কি বলতে পারবো, অতএব আমরা এখান থেকে বলতে পারি না যে ভাইয়া সিপি অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ অবশ্যই বড় হবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের থেকে। বড় তো লেখা যায় কি যায় না, আমাকে একটু বলো দেখি ভাইয়ারা, যে এটা কি লেখা যায় কি যায় না, এটা কি লেখা যায় কি যায় না, বলো এটা কি লেখা যায় কি যায় না, একটু বলো তো দেখি, এটা কি লেখা যায়? আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও যে ভাইয়া এটা লেখা যায় কি যায় না। এটা কমেন্ট সেকশনে একটু আমাকে জানাও যে ভাইয়া এটা লেখা যায় কি যায় না, এটা লেখা যায় কি যায় না। সবাই একটু দ্রুত যে ভাইয়া এটা কি আমরা লিখতে পারবো, এটা কি আমরা লিখতে পারবো কিনা। এই তোমরা কি কমেন্ট সেকশনে তোমাদের এই বাজে অবস্থা কেন, এত সময় লাগে কেন? হ্যাঁ, তোমরা রিসেন্টলি একটা কুরবানি ঈদ শেষ করছো, ঠিক আছে, এখনও বাসায় অনেকেরই মাংস আছে, তাও কি গরুর মাংস খেয়ে শেষ করে ফেলছো। এখন তো আরও এনার্জেটিক থাকা প্রয়োজন। যারা একটু পড়তে সারাদিন রাত জাগতে একদম মনে করো দুর্বল হয়ে গেছিলা, তারা একটু সতেজতা ফিরে পাইছো এই কুরবানির ঈদে, কারণ গরুর মাংস হিউজ পরিমাণে খাইছো। সো এই অবস্থা কেন? গরুর মাংস খাওয়ার পরও কমেন্টের জন্য এটা হইলো? সো এটা করা যাবে না। সো সবাই একটু চেষ্টা করবা দ্রুত অ্যান্সার করার জন্য, দ্রুত কমেন্ট সেকশনে রেসপন্স করার জন্য। ওকে, আচ্ছা, সো এই তো লিখে যায়। এটা কিন্তু অলরেডি এগ্রি ইউনিভার্সিটিতে আসছিল ভাইয়া,
এটা অলরেডি এই শর্তটা এগ্রি ইউনিভার্সিটিতে আসছিল। সো সামনে হয়তো পাইলেও পাইতে পারি এই কোশ্চেনটা। ওকে, সো চলো দেখো বারবার করে বলতেছি ভাই, এখন কোনো কিছু নোট করার দরকার নেই, আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শোনো। এই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে নক করবা, স্ক্রিনশট দিয়ে পেজে নক করবা, তাহলেই তোমাকে এই ক্লাসটা পুরো দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা সো চলো চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে নেক্সটে দেখো তো কি বলছে ভাইয়া, নেক্সটে দেখো দেখো কি বলছে। এই প্রশ্নটাও তোমাদের পারা উচিত, একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, দেখি সবার আগে কে কে অ্যান্সার করতে পারো। সো দেখো যে যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন কি ঘটে? তাপ নির্গত হয় নাকি তাপ শোষণ হয় নাকি তাপ উৎপন্ন হয় নাকি কিছুই হয় না? সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো, দেখি সবার আগে কে পারো। সবাই একটু চেষ্টা করো, দেখি সবার আগে কে পারো। সবাই একটু চেষ্টা করো, দেখি সবার আগে কে পারো। দ্রুত 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 ভাইয়ারা, দেখি সবার আগে কে পারো। আমি একটু দেখতে চাই থিওরি টাইপ কোশ্চেন কার কার বই ভালো মতো পড়া আছে, কার কার একদম কনসেপ্টগুলান সুন্দর মতো ক্লিয়ার আছে। একটু দেখতে চাই কি অবস্থা তোমাদের, একটু দেখতে চাই কি অবস্থা তোমাদের, কার কার কনসেপ্টগুলান ক্লিয়ার আছে ভাইয়া। ওকে ওকে, এই তো সাবাস সাবাস সাবাস। যে হাই হাই, একজন বলছো ডি হবে আর সবাই বলতেছো এ হবে এ হবে এ হবে, আর একজন বলতেছো বি হবে। এই তোমাদের মধ্যে কনফ্লিক্ট লেগে গেছে, এটা কোনো কথা? তোমাদের মধ্যে কনফ্লিক্ট লেগে গেছে। সো এটা হলে তো হবে না। সো এই কোশ্চেনটা দেখো আমি একদম সহজ একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই। সো আগে আসো, ধরো আমার এখানে একটা পাত্র আছে ভাইয়া, এখানে পাত্রের মধ্যে আমি পানি রাখছি, পাত্রের মধ্যে পানি রাখছি, ঠিক আছে? এখন এই পানিকে যদি আমি বাষ্পে রূপান্তর করতে যাই তাহলে কি একা একাই বাষ্পে রূপান্তর হবে? কখনোই না। এই পানিটাকে যদি আমি বাষ্পে রূপান্তর করতে চাই তাহলে একা একাই কখনোই বাষ্পে রূপান্তর হবে না। তার মানে আমাকে এখান থেকে তাপ দিতে হবে, তাপ দিতে হবে। সো আমি তাপ দিলাম, তাপ দিয়ে এই পানিটা কি হইল? বাষ্পে রূপান্তর হয়েছে। এখন তাহলে এইখানে এই প্রসেসটাই দেখো তো, আমি তাপ দিলাম, তাপটা কি পানিটা কি করলো ভাই? তাপটা হচ্ছে শোষণ করলো, শোষণ করার পরেই আমাদের কি হইলো? বাষ্পে রূপান্তর হইলো। শোষণ করার পরেই আমাদের বাষ্পে রূপান্তর হয়ে গেছে, শোষণ করার পরেই বাষ্পে রূপান্তর হয়ে গেছে। এই কাজটার উল্টা ভার্সনটাই তোমার পরীক্ষায় আসছে। দেখো যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে, তাহলে বাষ্প ঘনীভূত হয়ে তরলে, অ্যান্ড বাষ্প ঘনীভূত হয়ে পানি মানে কি ভাইয়া? তরল। পানি মানে কি ভাইয়া? তরল। তো বাষ্প ঘনীভূত হয়ে তরলে রূপান্তর করলে শোষণ হবে না, তখন আমাদের কি হবে ভাইয়া? নির্গত হবে। তখন আমাদের কি হবে? তাপ নির্গত হবে। তখন আমাদের কি হবে? তাপ নির্গত। তাহলে দেখো আমাদের এটা শোষণ করছে, শোষণ করে বাষ্পে রূপান্তর হয়েছে, এটার উল্টা প্রসেসটা কি হবে? তাহলে বাষ্প থেকে তরলে পরিণত হলে তাপ নির্গত হয়ে আমাদের তরলে পরিণত হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? অ্যান্সারটা আসতেছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার। সো সবাই 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো দেখি। এই কোশ্চেনটা তোমাদের হুবহু রিপিট আসতে পারে, থিওরি টাইপ কোশ্চেন। সো এটা তো আমি একটু 3 স্টার দিয়ে রাখতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, অনেক সহজ একটা কনসেপ্ট। সো সবাই বুঝতে পারলা কিনা একটু বলো দেখি ভাইয়ারা, সবাই বুঝতে পারলা কিনা একটু বলো, সবাই বুঝতে পারলা কিনা একটু বলো। আচ্ছা, এই তো প্রেমার একদিন ভুল হয়েছিল, দেখছো কমেন্ট করার সুবিধাটা কি আসলে? দেখছো ওর কিন্তু একদিন ভুল হয়েছে, সো আমি শিখাই দিছি, এখনও কিন্তু মনে আছে, ঠিক আছে? এই জন্যই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করে অন্তত বলি যে ভাই কমেন্ট করো, ভুল করো, আমার ক্লাসে যতবারও ভুল করো, তোমাদের ভুল কনসেপ্টগুলোন, মিসকনসেপশনগুলোন সব কিছুই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এই জন্যই বলি যে ভাইয়া কমেন্ট করো, তুমি কি জানো সেটা প্রকাশ করো। তোমার জানার মধ্যে যদি ভুল থাকে তাহলে আমি যতটুকু জানি তোমাকে সেই বিষয়টা সুন্দর মতো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে। ওকে, আচ্ছা সো চলো আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা জেরিন বলছে আরেকবার, তো কোনো সমস্যা নেই, আরেকবার বলতেছি। দেখো সিম্পল একটা লজিক দেখো যে ভাইয়া আমার একটা পাত্র আছে, পাত্রের মধ্যে আমি পানি দিছি, এই পানিটাকে আমি বাষ্পে রূপান্তর করবো, তাহলে কি একা একাই বাষ্পে রূপান্তর হবে? কখনোই না, আমাকে তাপ দিতে হবে। সো আমি এই পাত্রের নিচে তাপ দিলাম, এখন তাপ দেওয়ার পরে পানিটা বাষ্পে রূপান্তর হয়ে গেছে, তাহলে কি ভাই একা একাই বাষ্প হইলো? না, কখনোই না। আমি যে তাপটা দিলাম এই তাপটা শোষণ করে নিছে, শোষণ করার পরেই তো বাষ্পে রূপান্তর হয়ে গেছে। এখন এই সেম কাজটা যদি আমি উল্টা পাশে, এখন আমার দরকার নাই ভাই বাষ্প, আমি বাষ্প থেকে আবার ঘুরায় আনবো তরলে, তাহলে দেখো এটা রিভার্স প্রসেসে আমরা যদি যাই, তাহলে দেখো বাষ্প থেকে তরল, দেখো একবার শোষণ করে বাষ্পতে রূপান্তর হয়েছে, এখন বাষ্প থেকে যদি তরলে হয় তখন কি হবে? এটার উল্টা প্রসেস, নির্গত হয়ে যাবে। আর আমাদের কিন্তু এই যে উল্টা প্রসেসটাই আসছে যে ভাইয়া যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, বাষ্প থেকে তরলে রূপান্তর করছি, তার মানে কি হবে? তাপ নির্গত। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি রে? এ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝা গেছে জেরিন ভাইয়া? ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে যদি চলে যাই, দেখো তো নেক্সটে কি বলা আছে। এই যে এটা একদম থিওরি টাইপ, একদম বেসিক একটা প্রশ্ন, সবার আগে দেখি ক্যান্সার করতে পারো। দেখো মানবদেহে তাপমাত্রা মাপার জন্য ফারেনহাইট স্কেলে নিম্নলিখিত কোন তাপমাত্রার মধ্যে দাগান্বিত আমাদের
করা থাকে। সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো, বলো সবাই একটু চেষ্টা করো। এটা না পারলে কিন্তু মাইরাসে তোমাদের কপালে, এটা না পারলে মাইরাসে ভাই। তোমরা জ্বর হলে এটা নিয়ে টানাটানি করো থার্মোমিটার। সো সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। না পারলে কিন্তু মাইরাসে রে, না পারিলে মাইরাসে, না পারিলে মাইরাসে। সবাই দ্রুত, সবাই দ্রুত, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো। ওকে, সি নাম্বার, সি নাম্বার। আরে জোস, কমেন্টের বন্যা বয়ে দিছো যে ভাইয়া সি নাম্বার, সি নাম্বার। এই বাকিগুলান কি পণ করছো ভাই, যারা কমেন্ট করতেছে না, যে আজকে যাই বলুক না কেন, ভাইয়া যত কিছুই বলুক না কেন, আমি কমেন্ট করবো না তো করবো না, ঠিক আছে? এইরকম পণ যদি করে থাকো ভাই, দয়া করে এই পণটাকে তোমরা কি উঠাই নাও, ঠিক আছে? একটু কমেন্ট করো ভাই। আমি চাই যাতে তোমরা ভুল না করো, আমি চাই তোমরা যাতে একটা সিট কনফার্ম করতে পারো কৃষি বিশ্ববিদ্যালয়ে, যাতে করে আমি যে কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা যে কষ্ট করে ক্লাস করতেছো, তোমার পিছনে যে তোমার বাবা মার যে স্বপ্ন আছে, ঠিক আছে, সব কিছুই যাতে বাস্তবায়ন হয়, ঠিক আছে? ওকে, সো অবশ্যই কমেন্ট করবা। ভুল হলে কোনো সমস্যা নয়, ওই ভুলগুলো আমি শুধরাই দিব। বাট যদি তুমি ভুল না করো, আলটিমেটলি ভুলের মাধ্যমেই কিন্তু শিখতে হয়। ভুল করার কোনো সমস্যা নাই, বাট জায়গা মতো ভুল করলেই সমস্যা। ধরো পরীক্ষার হলে তুমি ডিরেক্ট ভুল করে বসে আসো, তখন কিন্তু ঝামেলা, চান্স হবে না ভাইয়া। ওকে, সো আচ্ছা, সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো আমরা এখানে কি ভাই, একদম ডিরেক্ট আমাদের থার্মোমিটারে কি থাকে, আমাদের ফারেনহাইট স্কেলে 95 ফারেনহাইট থেকে 110 ফারেনহাইটের সীমাবদ্ধ থাকে। ওকে, এখন আমাকে বলো যে ভাইয়া এই প্রশ্নটা অনেকবার আসছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসছে। সো বলো আমাকে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 3টা স্কেলে, ফারেনহাইট, কেলভিন এবং সেলসিয়াস। 3টা স্কেলেই বলবা, দেখি কার কার 3টাই মনে আছে। কারণ কোনোটাই বলা যায় না যে ভাই সেলসিয়াস আসতে পারে, ফারেনহাইট আসতে পারে, কেলভিন আসতে পারে, কোনটা আসবে এটা আমি জানি না। এই জন্য সবগুলোই জানতে হবে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত বলো? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত বলো? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সবাই একটু বলার চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু বলার চেষ্টা করি। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ কেন? হাই হাই, ক্লাস থেকে বের হয়ে যাওয়া যাবে না ভাই, আর সময় নাই, আর সময় নাই, হাতে গোনা আর কয়েকটা দিন সময় আছে। এখন তো অন্তত একটু সিরিয়াস হও, এখন তো অন্তত একটু সিরিয়াস হও। ওকে, আচ্ছা, এই তো মুগ্ধ অ্যান্সার করছো যে ভাই 98.4 ফারেনহাইট। বাকি এই তো মিমো বলছো ফারেনহাইট। কিরে আমি বলছি যে 3টা স্কেলেই বলতে, তোমরা ফারেনহাইট কেন বলতেছো? খালি ফারেনহাইট, কেলভিন, সেলসিয়াস 3টা স্কেলেই বলতে বলছি তোমাকে, 3টা স্কেলেই বলতে বলছি, 3টা স্কেলেই বলতে বলছি। এই যে বুদ্ধুরামেরা সব খেয়ে ফেলছে, গরুর মাংসের সাথে সবই খেয়ে ফেলছো তোমরা, তাই না? গরুর মাংসের সাথে সবই খেয়ে ফেলছো, সব খেয়ে ফেলা যাবে না। দেখো আলটিমেটলি আমাকে এখানে 3টা স্কেলেরই মান মনে রাখতে হবে। দেখো ফারেনহাইট স্কেলে 98.4 ফারেনহাইট, এটা তো সবাই জানো, সবারই মুখস্থ আছে। সেলসিয়াস স্কেলে কত ভাইয়া? সেলসিয়াস স্কেলে 36.9 ডিগ্রি সেলসিয়াস। এখন কেলভিন স্কেলে কত কেউ বলতে পারবা? কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে এটাও কিন্তু অলরেডি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল যে ভাই কেলভিন স্কেলে স্বাভাবিক তাপমাত্রা কত, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত, এখানে অপশনে সবগুলাই কেলভিন ছিল। সো কেলভিনটা কেউ বলতে পারবা? সবাই দেখি সেলসিয়াস এবং ফারেনহাইট, সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক মানে যা সীমাবদ্ধ। দেখো মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা যদি বলা থাকে তাহলে কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে কত হবে রে? 309। এটাও কিন্তু সিলেট কৃষিতে আসছিল, একটু পরে আমরা এই প্রশ্নটা পাবো। স্বাভাবিক মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা যদি হয় তখন আমরা 309 কেলভিন দেখাই দেবো। এটাও একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ওকে, এটাও একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। সো বলো তো দেখি 100% ক্লিয়ার কিনা আমরা এই প্রশ্নটা? সবাই আমাকে একটু বলো যে ভাইয়া 100% ক্লিয়ার, বুঝতে পারছি রে। এই তো সুজন অ্যান্সার করে ফেলছো, নোমান অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। এই তো মাইশা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই দেরি কেন? দেরি করা যাবে না, আমরা কিন্তু প্রত্যেকটা দিন ঠিক রাত 9টায় তোমাদের সামনে উপস্থিত হব ফ্রি লাইভ ক্লাস নিয়ে। সো সময় মতো সবাই ঠিক সময় উপস্থিত হবা। ওকে, তাহলে তোমাকে এই লাইভ ক্লাস শেষে আবার এক্সট্রা প্যারা নিয়ে সামনের অংশটুকু হচ্ছে রেকর্ডেড দেখতে হবে না। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া, তাহলে নেক্সটে চলে যাবো। এই তো সাবাস, ধন্যবাদ। ওকে, আর তো সবাই পারছি। সো চলো নেক্সটে যদি চলে যায়, দেখো তো নেক্সটে কি বলছে। হাই দেখছো কত সিলি একটা প্রশ্ন, কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় আসছিল? বাংলাদেশ কৃষিতে আসছিল। সো দেখো তো এখানে কি বলছে যে ভাইয়া কোনটি তাপমাত্রার একক? হাই দেখছো তাপমাত্রার একক কি রে? তাপমাত্রার একক কি? সবাই দ্রুত, সবাই একটু দ্রুত আমাকে অ্যান্সার করার চেষ্টা করে দেখি ভাইয়া, কোনটি তাপমাত্রার একক হবে? কোনটি তাপমাত্রার একক একটু বলার চেষ্টা করি আমরা, কোনটি তাপমাত্রার একক?
হ্যাঁ হ্যাঁ সুজন, এই যে সুজনও ভালো কথা বলছে। দেখো আমি বলছি যে 3টা স্কেলে তোমাকে মনে রাখতে হবে, এই জন্য হয়তো স্লিপ অফ টাং বলে ফেলছি যে 3টাই মুখস্থ করো। তোমরা সেলসিয়াস থেকে জাস্ট 273 যোগ করে দিলেই তো আমাদের কেলভিনটা পাচ্ছি আমরা, তাই না? খুবই সিম্পল। ওকে সুজন, ধন্যবাদ ভাইয়া। ওকে তো চলো 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 চলো, এই তো সবাই অ্যান্সার করতেছি, সবাই আমরা অ্যান্সার করতেছি, সবাই অ্যান্সার করতেছি যে ভাইয়া তাপমাত্রার একক কি হবে? ক্যালোরি। তাপমাত্রার একক কি হবে? ক্যালোরি নাকি কেলভিন? কেলভিন, কেলভিন। তাপমাত্রা হচ্ছে কেলভিন। এখন যদি তোমাকে তাপের একক বলে, তাপের একক কি বলে? তাপের একক কিন্তু ভাইয়া ক্যালোরি। তাপের একক কি ভাইয়া? ক্যালোরি। ঠিক আছে, এই যে ক্যালোরি আর কেলভিনের মধ্যে তোমরা ঝামেলা লাগাই দাও। সো এটা দেখো আইডেন্টিফাই করে দিলাম। এখন তোমরা আমাকে বলতে পারবা যে ভাইয়া তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? পরিমাপক যন্ত্র আর হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র, এটাও পরীক্ষায় আসতে পারে, অলরেডি আসছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে। সো আমাকে একটু বলার চেষ্টা করে দেখি ভাইয়া, তাপ পরিমাপক যন্ত্রের নাম কি আর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? তাপ পরিমাপক যন্ত্রের নাম কি আর হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? দ্রুত দ্রুত। আর এই সুজন দেখছো সুন্দর, ওর একটা একক কনভার্সনও দিয়ে ফেলছে। সো আমরা ওই একক কনভার্সনে পরে যাচ্ছি। সো আমাকে আগে এইটা বলো, এই যন্ত্রের নামগুলো একটু জানা আছে কিনা তোমাদের? তাপ পরিমাপক যন্ত্রের নাম কি এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? বলো। তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? তাপমাত্রা। এই তো সুজন সবার আগে আগে অ্যান্সার করতেছো, ধন্যবাদ ভাইয়া। সবার আগে আগে অ্যান্সার করতেছো, ধন্যবাদ। সো এইভাবে সুজনের মতো অন্তত সবাই চেষ্টা করো, ভুল হোক ভাইয়া, যাতে করে তুমি যেটা জানো সেটা আগে বলার জন্য বা আগে অ্যান্সার করার জন্য। ওকে, এই তো সবাস সবাস। এই তো মাইশাও অ্যান্সার করে ফেলছে, এশা অ্যান্সার করে ফেলছে, ধন্যবাদ। সো চলো দেখো, তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম কি রে? ক্যালোরিমিটার। আর হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। এটা কখনোই ভুল করবা না, থার্মোমিটার। সো এখন দেখো, এই যে আমাদের একটা একক কনভার্সনের কথা এই যে অলরেডি হচ্ছে সুজন বলে দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা 1 ক্যালোরি সমান সমান কত জানি জানো? 4.2 জুল। এখন এটার উল্টা ভার্সনটাও তোমাকে মুখস্থ রাখতে হবে যে ভাইয়া 1 জুল সমান সমান কত ক্যালোরি? 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। সো এই দুইটা কি করবো রে? এগুলো সব কিছুই আমরা মুখস্থ রাখবো। এই সব কিছু আমরা কি করব? মুখস্থ রাখবো। সো দেখো আলটিমেটলি অনেক কিছু লিখে দিচ্ছি, অনেক কিছু নোট করে দিচ্ছি। এখন কষ্ট করে লেখার দরকার নাই, আমি পুরো দাগানো স্লাইডটা দিয়ে দেবো। জাস্ট কি করব? ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করলে তোমরা এই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবা। ওকে, সো আমরা কে কে এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করছি একটু বলো দেখি। যে ভাইয়া শেয়ার ডান লিখে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি যে ভাইয়া কে কে আমরা শেয়ার করছি অলরেডি ক্লাসটা। অলরেডি আমরা এখন পর্যন্ত কে কে শেয়ার করছি বা এখনও যারা শেয়ার করি নেই, অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাকে একটু কমেন্ট সেকশনে একটু বলো তো দেখি ভাইয়া শেয়ার ডান। আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো দেখি, সবাই একটু কমেন্ট করো তো দেখি দেখি ভাইয়া কে কে আমরা শেয়ার করছি। ওকে আচ্ছা, সো চলো 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 একটু শেয়ার করে আমাকে একটু কমেন্ট সেকশনে বলো, অথবা অলরেডি যারা শেয়ার করছো তারা শেয়ার ডান লেখো, বা যারা এখনও শেয়ার করিনি তারা অবশ্যই শেয়ার করে আমাকে কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া শেয়ার ডান। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি প্রশ্ন বলা আছে, দেখি তো আমরা যে ভাইয়া আদর্শ কালো বস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ আমাদের হচ্ছে মোট তাপের পরিমাণ বস্তুটির পরম তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক বিবৃতির কার? একটু আগেই তোমাদেরকে একটা বিজ্ঞানীর নাম জিজ্ঞেস করছিলাম, একটা ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন সমাধান করার জন্য। কেন জিজ্ঞেস করছিলাম? এই জন্য। দেখো এই যে বিজ্ঞানীর নামও চলে আসে, একদম ডিরেক্ট বিবৃতি চলে আসছে। বলো এটা কার সূত্র? বলো 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 বলো। এই তো সবার আগে কে অ্যান্সার করছো ভাইয়া? এই তো সবাই অ্যান্সার করতে পারতেছি, ধন্যবাদ। স্টিফেন এই তো সবাই বলছো যে ভাইয়া শেয়ার ডান। ওকে, সো যারা এখনও শেয়ার করিনি তারা অবশ্যই শেয়ার করে একটু ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া শেয়ার ডান। এই তো স্টিফেন। সো আমাদের রাইট অ্যান্সার কিন্তু স্টিফেন। এটা সম্পর্কটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডিরেক্ট সূত্রটাও আসে, ম্যাথমেটিকও আসে। সো আমরা কি জানি? ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে আচ্ছা, এই কমেন্ট সেকশনে মারামারি লাগাই দিচ্ছ, কমেন্ট সেকশনে ঝগড়া করা যাবে না, দুষ্টম করা যাবে না। আগে ক্লাস করো, আমরা মজা করার সময় একটা নির্দিষ্ট সময় মজা করবো, সবাই মিলেই মজা করবো। আগে ক্লাস করো ভাই, আর অল্প কিছুদিন আছে, এখন অন্তত একটু সিরিয়াস হও। ওকে আচ্ছা, তো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো তো নেক্সটে কি বলছে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি দেখো দুইবার আসছিল, সো তোমাদেরও চলে আসতে পারে ইনশাআল্লাহ। ওকে, সো দেখো কি বলছে যে ভাইয়া রুদ্ধতাপীয় পরিবর্তনে বস্তুর কোন তাপীয় ধর্ম স্থির থাকে? রুদ্ধতাপীয় পরিবর্তনে বস্তুর কোন আমাদের হচ্ছে তাপীয় ধর্ম স্থির থাকে? সবাই একটু বলো দেখি,
সবাই একটু বলার চেষ্টা করো, রুদ্ধতাপীয় পরিবর্তনে কোনটা স্থির থাকে? রুদ্ধতাপীয় পরিবর্তনে কোনটা স্থির থাকে? সবাই একটু বলার চেষ্টা করি আমরা, সবাই একটু বলার চেষ্টা করি, দেখি কে কে পারি কে কে পারি না। এটা সবার আগে কে পারি বলো, সবার আগে কে পারি একটু দেখতে চাই আমি। আচ্ছা, এই যে সুজন ঢুকেই ক্লাসটা শেয়ার করে দিছো, সো ভাইয়ার অন্তরের স্থল থেকে ধন্যবাদ। ওকে, আচ্ছা, অ্যান্ট্রোপি 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 অ্যান্ট্রোপি, এই তো সবাই আমরা পেরে যাচ্ছি, সবাই আমরা পেরে যাচ্ছি যে ভাইয়া ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা। ওকে, অ্যান্ট্রোপি। সো এখন আমরা কি এই প্রশ্নের সমাধানেই সীমাবদ্ধ থাকবো? কখনোই না, এই অ্যান্ট্রোপি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। সো একটু দেখো, আমি এখন আলোচনা করব যে ভাইয়া অ্যান্ট্রোপি, এটা থেকে তোমার একটা থিওরি টাইপ প্রশ্ন তোমরা অলরেডি পরীক্ষায় ইনশাল্লাহ চলে আসবে এইবার, ঠিক আছে? সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? ভাই কয়টা এমন ক্লাস নিছেন, হাই হাই, ওরকম আমরা প্রায় অর্ধেক সিলেবাস শেষ করে ফেলছি, ঠিক আছে? তুমি হচ্ছে সুন্দর মতো পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলে সবগুলো এখন আপলোড করা হয় নাই, আমি ঈদের ছুটিতে বাসায় গেছিলাম, এই জন্য সবগুলো আপলোড করতে পারি নাই, দুঃখিত। আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে ফেলবো। ফেসবুক পেজে অলরেডি নেওয়া আছে, জাস্ট স্ক্রল ডাউন করবা, ক্লাসগুলো করে ফেলবা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি ফার্স্ট পার্ট ফিজিক্স ফার্স্ট পার্ট শেষ করে ফেলছি। ওকে, আমাদের অর্ধেক প্রায় সিলেবাস শেষ ফিজিক্স এবং ম্যাথের অন্তত। ওকে, আচ্ছা, সো দেখো অ্যান্ট্রোপি, অ্যান্ট্রোপিটা কী জিনিস আসলে কেউ বলতে পারবা? অ্যান্ট্রোপি কী আসলে? অ্যান্ট্রোপি কী সবাই একটু বলো দেখি ভাইয়া, অ্যান্ট্রোপি কী? অ্যান্ট্রোপি কী বলো? অ্যান্ট্রোপি হচ্ছে বিশৃঙ্খলা পরিমাপের একক। অ্যান্ট্রোপি কী ভাইয়া? বিশৃঙ্খলা পরিমাপের একক। দুত্তেরি বিশৃঙ্খলা পরিমাপক, বিশৃঙ্খলা পরিমাপক। অ্যান্ট্রোপিটা কি ভাইয়া? বিশৃঙ্খলা পরিমাপক। এখন তোমাকে জানতে হবে অ্যান্ট্রোপি কোথায় স্থির থাকে, কোথায় আলটিমেটলি হচ্ছে কীরকম কন্ডিশন থাকে। সো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি কি হয়? স্থির থাকে। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়, তাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি কী থাকে? অ্যান্ট্রোপিটা ভাইয়া স্থির থাকে, স্থির থাকে। এখন তোমরা আমাকে বলতে পারবা যে ভাইয়া কোন প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বৃদ্ধি পায়? দেখি কে কে পারো, কোন প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বৃদ্ধি পায়? সবাই একটু বলার চেষ্টা করো। এইটাই তো বারবার আসবে না ভাই, এটাই তো পরীক্ষায় বারবার আসবে না। কীভাবে ঘুরায় পেঁচায় পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। সো বলো আমাকে যে ভাইয়া আমাদের হচ্ছে অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় কোথায়? এন্ট্রোপি বৃদ্ধি পায় কোথায়? সবাই একটু বলার চেষ্টা করি, সবাই একটু বলার চেষ্টা করি যে ভাইয়া এন্ট্রোপি বৃদ্ধি পায় কোথায়? এন্ট্রোপি বৃদ্ধি পায় কোথায় বলো? এন্ট্রোপি বৃদ্ধি পায় কোথায়? সবাই একটু বলার চেষ্টা করো ভাইয়া, সবাই একটু বলার চেষ্টা করো যে এন্ট্রোপি বৃদ্ধি পায় কোথায়? কেউ পারবা? কেউ পারবা? সম উষ্ণতে, হাই হাই, এই ভুল করে বসে আছে। দেখো এন্ট্রোপি বৃদ্ধি পায় কোথায় জানো? অপ্রত্যাগামী প্রক্রিয়ায়। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রোপি কি হয়? বৃদ্ধি পায়। অপ্রত্যাগামী প্রক্রিয়া কি হয় রে? এন্ট্রোপি বৃদ্ধি পায়। সো এই যে থিওরি টাইপ প্রশ্নগুলান তোমরা কেন জানি ভুল করো বা আলটিমেটলি অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এই থিওরি টাইপ প্রশ্ন ভুল করা যাবে না ভাই, মনে রাখতে হবে, একটু কষ্ট করে মনে রাখতে হবে, বেশি কিছু না তো। দেখো আমি অন্তত যেই ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি দাগানো স্লাইডটা কালেক্ট করে এই জিনিসগুলো মুখস্থ করে রাখো, ইনশাআল্লাহ কথা দিচ্ছি এইখান থেকেই চলে আসবে ভাই। ওকে, সো চলো দেখো এখন তোমাকে জানতে হবে যে ভাই সব থেকে এন্ট্রোপি কোন প্রক্রিয়ায় বেশি? এন্ট্রোপি বেশি কোনটায়? এন্ট্রোপি বেশি কোনটায়? আর সব থেকে এন্ট্রোপি কম কোনটায়? কোন প্রক্রিয়ায়? ঠিক আছে, এন্ট্রোপি বেশি কোথায় হবে, এন্ট্রোপি কম কোথায় হবে? সবাই একটু বলার চেষ্টা করে দেখি ভাইয়া, এন্ট্রোপি কোথায় বেশি? কোন অবস্থায় এন্ট্রোপি বেশি, কোন অবস্থায় এন্ট্রোপি কম? কোন অবস্থায় এন্ট্রোপি বেশি, কোন অবস্থায় এন্ট্রোপি কম? আচ্ছা সুজন সবার আগে অ্যান্সার করে ফেলছো, আচ্ছা দুঃখিত ভাই। দেখো মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো সবাই একসাথে করলে কারো কমেন্ট উপরে চলে যায়, এই জন্য মন খারাপ করার কোনো দরকার নাই, ঠিক আছে? হয়তো তোমার কমেন্টার পরে র্যান্ডমলি কয়েকটা কমেন্ট পড়ছে উপরে চলে গেছে, আমি তো একটা মানুষ ভাই, ঠিক আছে? আমি তো রোবট না যে আলটিমেটলি মাথার মধ্যে কোড করা আছে সবার কমেন্ট আমার ওই যে রোবট ছবিটার মতো একদম সুন্দর মতো মাথায় চলে আসবে। সো একটু মিস্টেক হইতে পারে, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই ভাইয়া। সবার প্রতি সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এবং সবাইকেই তোমাদের
আলটিমেটলি সমানভাবেই ভালোবাসি। সো এটা নিয়ে কোনো মন খারাপ বা কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। র্যান্ডমলি একটু উপরে গেলেই আমার কমেন্টটা পড়তে অসুবিধা হয়ে যায় বা আমি মাঝে মাঝে মিস্টেক করে ফেলি। ওকে সুজন, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। ওকে আচ্ছা, এই তো সবাই অ্যান্সার করে ফেলতেছে যে ভাইয়া যে কম কোথায় বেশি কোথায়। দেখো কম মনে রাখবা কীভাবে, একটু টেকনিক শিখাই দিই। দেখো আজকের পর থেকে আর কখনোই ভুল হবে না। ভাইয়ার ক্লাস করছো, অন্তত যেই টপিকগুলোনের ক্লাস করবা বা যেই ক্লাস করবা ওই অধ্যায়ের ইনশাল্লাহ তোমার আর কখনো ভুল হবে না, যদি আমি যেগুলো বলি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো। ওকে সো দেখো কম ক আছে, এইখান থেকে আমরা মনে রাখবো যে ভাইয়া কঠিন অবস্থায় সব থেকে কম, কঠিন অবস্থায় এখন কখনো ভুল হবে। দেখো কম কম কমের মধ্যে তো ক লেখাটা মাস্ট থাকবেই, তার মানে ক দিয়েই শুরু হবে কঠিন, ক দিয়েই শুরু হবে কঠিন। আর এখানে কি হবে ভাইয়া, বেশি থাকবে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে প্লাজমা অবস্থায়। এটা কি পদার্থের চতুর্থ অবস্থা। ওকে প্লাজমা অবস্থায় সব থেকে বেশি, কঠিন অবস্থায় সব থেকে কম। ক কঠিন, ক আমাদের কঠিন, ক কঠিন, কম কঠিন, ঠিক আছে এইভাবে মনে রাখবা। সো সবার ক্লিয়ার? সবাই একটু বলো তো দেখি, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, আজকের পর থেকে আর ভুল হবে? আজকের পর থেকে ভুল হবে কিনা বলো, আজকের পর থেকে ভুল হবে কিনা বলো 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 বলো, আজকের পর থেকে আর কোনো ভুল হবে? ক্লিয়ার কিনা সবাই একটু বলো। অন্তত এই ইনফরমেশনগুলো আমরা কি করবো ভাইয়া, এই ইনফরমেশনগুলো অবশ্যই মুখস্থ রাখতে পারবো। এই ইনফরমেশনগুলো অবশ্যই মুখস্থ রাখবো, এই ইনফরমেশনগুলো অবশ্যই মুখস্থ রাখবো। ওকে এই ইনফরমেশনগুলো অবশ্যই মুখস্থ রাখবো। ওকে আচ্ছা ক্লিয়ার। ওরে বাপরে দেখছো, এই যে মাইশা অনেক জোরে চিল্লানি দিছে যে ভাই ক্লিয়ার ক্লিয়ার। ওকে আচ্ছা ধন্যবাদ। সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। সো চলো নেক্সটে যদি চলে যাই, দেখো তো কী বলছে। এটাও একটা থিওরি টাইপ প্রশ্ন, সো আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। দেখো কী বলছে যে ভাইয়া ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি সমীকরণ দিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া তাপগতিবিদ্যার গাণিতিক রূপ, প্রথম সূত্রের গাণিতিক রূপ কোন বিজ্ঞানী দিছে, সবাই আমাকে একটু বলো দেখি। প্রথম সূত্রের গাণিতিক রূপ, প্রথম সূত্রের গাণিতিক রূপ কোন বিজ্ঞানী দিছে? প্রথম সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ কোন বিজ্ঞানী দিছে? সবাই একটু বলার চেষ্টা করো দেখি। তোমাদের থিওরি টাইপের মানে থিওরির কি অবস্থা, পড়াশোনা ভালো মতো করছো কে কে একটু দেখি আমি চেক করে। যে ভাইয়া আমাকে একটু বলো যে ভাই প্রথম সূত্রের গাণিতিক রূপ এটা কে দিছে, কোন বিজ্ঞানী দিছে বলো, কোন বিজ্ঞানী দিছে? কেউ পারবা? না পারলে হুদাই সময় নষ্ট করবা না, বলবা যে ভাই মনে নাই বা পারতেছি না, আপনি বলে দেন। এই তো সবার আগে প্রেমে অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ ভাইয়া। এটা কিন্তু ক্লোসিয়াস, ঠিক আছে ক্লোসিয়াস। আর এই যে বিজ্ঞানীর নাম অনুসারেই কিন্তু আমাদের দিছে, এটা কিন্তু এইটার নাম হচ্ছে ক্লোসিয়াসের সূত্র বলা হয়। এটার নাম কি রে? ক্লোসিয়াসের সূত্র বলা হয় বিজ্ঞানীর নাম অনুসারে। এটা কি বলা হয়? ক্লোসিয়াস বলা হয়, ক্লোসিয়াসের সূত্র। এখন দেখো এখানে কি বলছে যে ভাই প্রথমে ডিইউ প্রতীকের সাহায্যে ব্যবস্থার কোন পরিবর্তন বোঝানো হয়েছে? খুবই সহজ ভাই, এখানে ডিইউটা কি রে? ডিইউটা হচ্ছে অন্তস্থ শক্তি, ডিইউটা কি ভাইয়া? অন্তস্থ শক্তি। ডিকিউটা কি ভাইয়া? ডিকিউটা হচ্ছে আমাদের তাপ। আর এই যে ডিডাব্লিউ দেখো এটা আমরা ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি লেখা যায়, ঠিক আছে। সো এই যে ডিডাব্লিউ এটাকে কাজের পরিবর্তন। ওকে সো কাজ, তাপ এবং অন্তস্থ শক্তি, কাজ, তাপ এবং অন্তস্থ শক্তি। এই তো সবাই পেরে গেছো। সবাই পরবর্তীতে যারা কমেন্ট করছো সবাইকেই ধন্যবাদ। ওকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা সো চলো, খুবই জোস একটা প্রশ্ন, খুবই ইজি একটা প্রশ্ন, আমরা সবাই সমাধান করতে পারছি। ওকে সো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো তো নেক্সটে কি বলছে। এই প্রশ্নটা পারতে হবে, আমি অলরেডি করাই ফেলছি, ঠিক আছে। ওই যে গামার যখন সূত্রবলী পড়াইছি, গামার কন্ডিশনগুলো পড়াইছি, তখন আমি দেখাই দিছি। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া ধ্রুব চাপ এবং ধ্রুব আয়তনে আমাদের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যথাক্রমে সিপি এবং সিভি হলে কোনটি সঠিক? সবাই একটু বলো দেখি ভাইয়া। আমি কিন্তু তোমাদের সূত্রটা বলে দিছিলাম যে ভাইয়া সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়াল টু গামা হয়, আবার গামা অবশ্যই 1-এর থেকে বড় হয়। তাহলে আমাদের সিপি আর সিভির মধ্যে কন্ডিশনটা কি হবে? কোনটা কার সমান নাকি ছোট কি হবে বলো তো দেখি সবাই। এটা অলরেডি পড়াই দিছি ভাই, না পারলে কিন্তু মাইরাসে তোমাদের, না পারলে মাইরাসে রে, না পারলে কিন্তু মাইরাসে। সবাই একটু দেখি কে পারি, আমরা কে পারি, সবাই একটু চেষ্টা করো। এই তো সবাই পেরে গেছে যে ভাইয়া অবশ্যই যেহেতু গামার মান 1-এর থেকে বড় হবে, তার মানে অবশ্যই সিপিটা অবশ্যই সিভির থেকে বড় হবে। তাহলে দেখো আমাদের কোনটা হবে রে? এই যে ঘ নাম্বারটা উত্তর, আমাদের ঘ নাম্বারটা উত্তর। ওকে আচ্ছা এই তো সবাই পেরে গেছি। সো ধন্যবাদ ভাইয়া। সো চলো নেক্সটে চলে যাবো, আমরা নেক্সটে চলে যাবো। সো চলো দেখি নেক্সটে চলে যাই। নেক্সটে দেখি কি বলা আছে। নেক্সট প্রশ্নটা দেখো যে কোনটি পানির স্ফুটনাঙ্ক নির্দেশ করছে না। দেখো এই যে না শব্দটা পরীক্ষার হলে আমরা অনেকেই দেখতে পাই না, এই জন্য আমরা ভুল করে
100 ডিগ্রি সেলসিয়াস দাগাই দিব। প্রথম আরে জোসে এত সহজ প্রশ্ন 100 লাগাও 100 ডিগ্রি, ঠিক আছে? সো এই ভুল কখনো করা যাবে না। দেখো এখানে কি বলছে যে ভাই কোনটা নির্দেশ করতেছে না, কোনটা নির্দেশ করতেছে না। সো একটু চেষ্টা করো দেখি পারো কি না। কোনটা নির্দেশ করতেছে না, কোনটা নির্দেশ করতেছে না, সবাই একটু বলো, সবাই দ্রুত 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 একটু চেষ্টা করি, দ্রুত একটু চেষ্টা করি। এই তো সাবাস, ধন্যবাদ। এই যে দেখছো একজন দিছে সি, এই যে সি নাম্বার যারা যারা দিছেন, সি নাম্বার র্যাঙ্কিং স্কেল ভাইয়া, এটাকে বলা হয় আর দ্বারা কি বলা হয়, র্যাঙ্কিং। র্যাঙ্কিং এটা তো আমাদের সিলেবাসে আপাতত নাই। সো এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। দেখো এটা অনেক আগের প্রশ্ন, 2000 থেকে 2001 সেশনের পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? সো তখন একটু সিলেবাস একটু হচ্ছে চেঞ্জ ছিল। সো এখন আমরা তো র্যাঙ্কিং স্কেল নিয়ে কথাবার্তা বেশি একটা বলি না, বাট অনেকেই হচ্ছে আমরা পড়াই দেওয়ার সময় পড়াই দেই র্যাঙ্কিং এবং রোমার স্কেলটা অন্তত জানতে হবে। ওকে, আচ্ছা। সো দেখো আমাদের এটা কিন্তু সেলসিয়াস স্কেলে স্ফুটনাঙ্ক নির্দেশ করতেছে, আবার এটা রোমার স্কেলে স্ফুটনাঙ্ক নির্দেশ করতেছে, এটা কেলভিন স্কেলে স্ফুটনাঙ্ক নির্দেশ করতেছে, বাট ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কিন্তু এটা না ভাই। ফারেনহাইট স্কেলে কত বলো দেখি, ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কত? সবাই একটু চেষ্টা করে দেখি, ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কত বলো? ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কত? দেখো ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কত বলো? ফারেনহাইট স্কেলে হচ্ছে গলনাঙ্ক কত? গ দিয়ে আমি বুঝাইলাম গলনাঙ্ক, আর ফ দিয়ে আমি বুঝাইলাম স্ফুটনাঙ্ক। সো এটা দুইটা বলো দেখি, ফারেনহাইট স্কেল এবং এই তো সবাই সুজন সবার আগে পারছো যে ভাইয়া আমাদের কত হবে রে? গলনাঙ্ক হচ্ছে 32 ফারেনহাইট, স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ফারেনহাইট। এটা একটু মাথায় রাখবা। আর এইটারই পার্থক্য হচ্ছে 180 ফারেনহাইট, এটারই পার্থক্য হচ্ছে 180। দেখো সো কখনোই মোটেও 180 আমাদের পানির স্ফুটনাঙ্ক নির্দেশ করে না। ওকে, আচ্ছা। সো সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়ারা, সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই একটু দ্রুত আমাকে জানাও যে ভাইয়া সবার ক্লিয়ার কি না। ওকে, এই তো এশা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাব আমরা। দেখো নেক্সটে কি বলছে, একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা, এটা পারতে হবে। আমি একটু আগেই নোট করে দিয়েছিলাম, সবাই একটু চেষ্টা করো। একটা সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা কত? একটা সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা কত? সবাই দ্রুত। একটা সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা কত? একটা সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা কত? সবাই দ্রুত, সবাই দ্রুত দ্রুত। একটা সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা কত? আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট তিনটাই। সো কেলভিন স্কেলে 309। এই তো সাবাস, ধন্যবাদ। সেলসিয়াসে কত রে? 36.9 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে কত? 98.4 ফারেনহাইট। সো এইগুলো একদম থিওরি টাইপ প্রশ্ন, কষ্ট করে অবশ্যই সব সময়ের জন্য এগুলো মুখস্থ রাখবো, তাহলে এক দেখায় প্রশ্নের অ্যান্সার করতে পারবো আমরা। ওকে, দেখার সাথে সাথেই অ্যান্সার করতে পারবো। ওকে, সাবাস, ধন্যবাদ। এই তো সবাই পেরে গেছি আমরা। ডি নাম্বার 309। ওকে, ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে, অক্সিজেন গ্যাসের গামার মান কত? একটু আগেই বলছিলাম যে ভাই এক পারমাণবিকের গামার মান, দ্বিপারমাণবিকের গামার মান, অথবা একটা উদাহরণ গ্যাসটারই উদাহরণ দিয়ে বলবে যে গামার মান কত। সো অক্সিজেনটা কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক? অক্সিজেনটা কি আসলে ভাই? অক্সিজেনটা কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক? অক্সিজেনটা কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক? অবশ্যই অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক। সো অক্সিজেনের বাদ দিয়ে আমাদের আর কি থাকতে পারতো? হাইড্রোজেনও থাকতে পারতো। ওকে, সো এটার আমাদের গামার মান কত রে? সবাই বলো তো দেখি গামার মান কত ভাইয়া? গামার মান কত? 1.41। সো এটার গামার মান কি জানি আমরা? 1.41। সো আমাদের কাঙ্ক্ষিত রাইট আনসার হচ্ছে এ নাম্বারটা। ওকে, সো এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া এ নাম্বার। ওকে, আচ্ছা, 1.41। এই তো সাবাস। সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো তো দেখি নেক্সট প্রশ্নটা কি বলছে, কর্মদক্ষতা। সো কর্মদক্ষতা সূত্রও শিখাইছি, শর্টকাট একটা আছে, শর্টকাটটাও শিখাইছি। সো সবার আগে দেখি কে চালাক আসলে, কম সময়ের মধ্যে কে অ্যান্সারটা করতে পারো। আমি কিন্তু অলরেডি ট্রিক্সটা তোমাদেরকে বলে দিছিলাম। সো দেখি আমি একটু দেখার চেষ্টা করব যে ভাই সবার আগে কে পারো তোমরা। আমি কিন্তু অলরেডি এই কোশ্চেনের ট্রিক্স একটা বলে দিছি তোমাদেরকে, অলরেডি একটা ট্রিক্স বলে দিছিলাম। দেখো এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, অলরেডি শেরে বাংলাতেও আসছিল এবং চট্টগ্রামেও আসছিল। সো দেখো আমাদের কি বলছে যে ভাইয়া একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যরত করলে কর্মদক্ষতা কত? দেখো এটা দুইভাবে করা যায় যে ভাই ইটা ইকুয়াল টু, তুমি কি জানো যে ভাই W/T1, তার W কি ভাইয়া? T1 - T2 ডিভাইডেড বাই T1 × 100%। সো যারা মুন্না ভাইয়ের ক্লাস করে নাই
তারা এই নিয়মে ডিরেক্ট ক্যালকুলেশন করবে, আর যারা মুন্না ভাইয়ের ক্লাস করছো তারা কিন্তু এভাবে করবে না। তারা কীভাবে করবে, সবার আগে T1টা ক্যালভিনে নিয়ে যাবে, T2টা ক্যালভিনে নিয়ে যাবে। দেখো T1টা ক্যালভিনে নিয়ে যাও, তার মানে 273-এর সাথে তুমি 27 যোগ করো, তাহলে কত আসতেছে ভাইয়া, এখানে আসতেছে হচ্ছে 003, তার মানে 300 চলে আসতেছে। এখন আবার 273-এর সাথে তুমি 327 যোগ করো, তার মানে আমাদের কত আসতেছে 00345 সো দেখো আমি একটা বলছিলাম তোমাকে যে ভাইয়া একটা তাপমাত্রা আর একটা তাপমাত্রার যদি অর্ধেক হয় তাহলে তুমি ডিরেক্ট মুখস্থ অ্যান্সার ইটা ইকুয়াল টু 50% বসাই দিতে পারবা। সো দেখো এটা দিয়ে করতে তোমাকে আলটিমেটলি সময় লাগবে, কারণ এখানে পার্থক্যটা বসাইতে হবে, ভাগ করতে হবে, 100% দ্বারা গুণ করতে হবে। আর তুমি এখানে জাস্ট খালি পার্থক্য দেখতেছো যে ভাই আরে পার্থক্য তো একটা অপর তার অর্ধেক, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা। ওকে, সো এই তো সাবাস, সুজন একদম সুন্দর মতো লিখে লিখে বলে দিছে। ওকে, মুগ্ধ সুন্দর মতো করছে। ওকে, সবাই পারতেছো, সবাই পারছে। আর জোস যে ভাইয়া আমাদের কি একটা তাপমাত্রা আর একটা তাপমাত্রার যদি আমরা ক্যালভিন স্কেল অবশ্যই মেনশন করতে হবে, এখানে কি শর্তটাই হচ্ছে তোমাকে ক্যালভিন স্কেলে নিয়ে যেতে হবে। ক্যালভিন স্কেল শর্ত, ক্যালভিন স্কেলে তুমি যদি দেখো যে ভাইয়া একটা তাপমাত্রা আর একটা তাপমাত্রার কি অর্ধেক, একটা তাপমাত্রা আর একটা তাপমাত্রার অর্ধেক, তাহলে ডিরেক্ট তুমি কি বলবা, আলটিমেটলি ম্যাথ করার দরকার নাই, আমাদের ডিরেক্ট মুখস্থ অ্যান্সার হবে 50%। অ্যান্সার কি হবে রে, অ্যান্সার হবে 50%। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 50%। অ্যান্সার হবে কি ভাইয়া, 50%। ওকে, সবাই পেরে গেছো, ধন্যবাদ ভাইয়া। তো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো তো নেক্সটে কি বলছে যে ভাইয়া যখন একটি গ্যাসকে রুদ্ধতাপীয়ভাবে সংকোচন করা হয় তখন গ্যাসের উপর কাজের পরিমাণ কি হয়। হাই দেখছো এই কোশ্চেনটা একটু জোস কোশ্চেন, ঠিক আছে, কই গেল, এটা 3 স্টার দিয়ে দিলাম। ওকে, শেরে বাংলাতে দেখো রিসেন্ট সালে আসছিল 17-18-তে, বেশি আগের না। সো দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকে এটা তোমাকে জানতে হবে। দেখো তোমাকে কি বলছে যে ভাই কাজের পরিমাণ কত, তাহলে দেখো এটাতে তোমাদের কার সমীকরণ বা কার সূত্রের সাহায্য নিতে হবে, ক্লোসিয়াস মহাশয় অর্থাৎ প্রথম সূত্রের গাণিতিক রূপ তাপগতিবিদ্যার। ওকে, সো দেখো আমরা কি জানি যে ভাইয়া ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন তোমাকে শর্ত দিছে ভাই, এটা হচ্ছে কিওয়ার্ড। সো শর্তের মধ্যে বলা আছে যে ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকে রে, ডিকিউ স্থির থাকে, অর্থাৎ ডিকিউকে আলটিমেটলি আমাদের শূন্য ধরে নিতে হয় বা ডিকিউ স্থির থাকে। ওকে, সো ডিকিউ যদি স্থির হয়ে যায় তাহলে আমরা কি বলতেছি যে ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ হচ্ছে। তাহলে দেখো আমাদের কাজটা কি অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান, কাজটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান। এখন মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে ভাই, মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে, এখন অনেকেই এটার প্রশ্নের উত্তর কি দিবা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের চেয়ে কম, যেহেতু মাইনাস আছে তার মানে কম, তার মানে এটা রাইট অ্যান্সার। এটা কি রাইট অ্যান্সার হবে বলো তো দেখি, এটা কি রাইট অ্যান্সার বলো সবাই, দ্রুত কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার দাও সবাই দ্রুত, যে ভাই এটা কি রাইট অ্যান্সার হবে, এটা কি রাইট অ্যান্সার হবে। এটা কি রাইট অ্যান্সার হবে কিনা সবাই দ্রুত আমাকে একটু বলার চেষ্টা করে দেখি যে ভাইয়া এটা রাইট অ্যান্সার হবে কি না, এটা রাইট অ্যান্সার হবে কি না। সি হবে। আর জোস, এই তো আমি তোমাদের একটু টেস্ট করলাম যে দেখি তোমাদের একটু বাজাই দেখি যে কেউ শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দাও নাই। ওকে, আচ্ছা ধন্যবাদ ভাইয়ারা, আমাদের অ্যান্সারটা কিন্তু সি নাম্বার হবে। দেখো অভ্যন্তরীণ শক্তি আমাদের পরিবর্তনের সমান হবে। দেখো পরিবর্তন, দেখো আলটিমেটলি পরিবর্তনটা কি, আসলে পরিবর্তন আমরা কি বুঝাই, দেখো পরিবর্তন মানে কি, পরিবর্তন কখনো মাইনাস, সামনে মাইনাসটা দ্বারা আসলে কি বুঝাবে, পরিবর্তন আমাদের মাইনাস দ্বারা বুঝাবে। দেখো পরিবর্তন মানে কি ভাইয়া, শেষ মাইনাস আদি, তাই না, পরিবর্তন মানে কি রে, শেষ মাইনাস আদি। এখন যদি সামনে এই পরিবর্তনের মাঝে যদি সামনে মাইনাস আসে তখন মানে কি বুঝাবে, তখন মানে বুঝাবে যে ভাই শেষের মানটা কম ছিল, আদির মানটাই আমাদের কি ছিল, বেশি ছিল, তার মানে এই জন্য আমাদের মাইনাস চলে আসছে, যেটা আলটিমেটলি কখনো রিলেভেন্ট থাকে না। এই কন্ডিশন আমরা কখনোই পরিবর্তনের সময় পাই না। এই মাইনাস মানে যে কম, এটা মনে করো ভুল করা যাবে না, এটা কখনোই বুঝায় না। ওকে, এটা জাস্ট খালি মান বা দিক বুঝাচ্ছে। সো বুঝা গেছে ভাইয়ারা। ওকে, এই তো সংকোচন, এই যে প্রেমা ধন্যবাদ, মাইনাস দ্বারা সংকোচন বুঝাচ্ছে। আরে জো সাবাস, এটাও ওকে আচ্ছা, এই তো ধন্যবাদ। সো সবার ক্লিয়ার ব্যাপারটা রে, এই যে মাইনাস আছে বুঝায় যে কম দেখাবো, এটা অনেকেই করে থাকি আমরা,
এইগুলান সিলি মিস্টেক করা যাবে না। থিওরি টাইপ প্রশ্ন ভুল করলে তোমার পজিশন অনেক দূর চলে যাবে, চান্স অনেক দূর চলে যাবে। ওকে, চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ওকে আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো তো কি বলছে, এই যে এইখানে আমি তোমাদেরকে একটু আগেই পড়ছিলাম না যে ভাইয়া বরফ গলানোর সুপ্ততাপ বা বাষ্পীভবনের সুপ্ততাপ, দেখো এইখানে কাজে লাগবে, এখানে কিন্তু দেওয়া নাই, মুখস্থ বসাইতে হবে। সো দেখো তো কি বলছে যে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তর করতে কি করতে হবে, তাপের প্রয়োজন কত। এখন তাপ মানে কি ভাই, কিউ ইকুয়াল টু, দেখো আমরা কোন সূত্র ইউজ করবো, যে বরফ গলছে তার মানে MLF, ঠিক আছে। এখন এম এর মান কত ভাইয়া 1 কেজি, আর LF এর মান কত ভাইয়া, বরফ গলানোর সূত্রতাপ কত ভাইয়া, যে বরফ গলানোর সূত্রতাপ কত জানি 3.36 ইন্টু 10⁵। সো দেখো তো কোনটা অ্যান্সার হবে রে, কোনটা অ্যান্সার হবে, ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা অর্থাৎ বি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো তোমরা অলরেডি পেয়ে গেছো সবাই যে ভাই আমাদের কি হবে, বি নাম্বারটার হবে রাইট অ্যান্সার। কি হবে, বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। ওকে সাবাস সাবাস, যারা বি নাম্বারটা দাগায় ফেলছি ধন্যবাদ। যে ভাই আমাদের কি হবে, বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। দেখো 3.36 × 5 মানে যা কথা, এটা মানে একই কথা। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো। সো দেখো এই মানটা সবসময় পরীক্ষায় দেওয়া থাকবে না, মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন দেখো বাষ্পীভবনের সুপ্ততাপের মানটা কত রে, বাষ্পীভবনের সুপ্ততাপ আমরা জানি হচ্ছে 2.26 ইন্টু পাওয়ার 1 বেশি 10⁶। ওকে, সো এইটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো কি বলছে যে ভাই 1.4 কেজি ভরের একটি বস্তু 10.5 মিটার উঁচু থেকে পড়ে গেল, পতনের প্রক্রিয়ায় সমস্ত শক্তি তাপে রূপান্তর হলে তাপ কত ভাই। হে, এটা কিন্তু সিম্পল, অনেক জোস একটা কনসেপ্ট। দেখো কোনো একটা উচ্চতা, এই উচ্চতায় আমাদের একটা বস্তুকে আমি এখানে স্থির রাখছি, এখন এখানে কোন শক্তিটা সঞ্চিত অবস্থায় আছে বলো তো দেখি, কোন শক্তিটা সঞ্চিত অবস্থায় আছে বলো, এতটুকু আমাকে আগে বলো। যে ভাই একটা সার্টেন উচ্চতায়, এই উচ্চতায় আমি একটা বস্তুকে উঁচায় রাইখা দিছি, সো এটার হচ্ছে কি হবে, এটার এইখানে কোন শক্তি সঞ্চিত অবস্থায় আছে বলো। আগে আমার কোশ্চেনের অ্যান্সার দাও, পরে এই কোশ্চেনের অ্যান্সার দিও। ওকে, এখানে কোন শক্তি সঞ্চিত অবস্থায় আছে বলো, এখানে কোন শক্তি সঞ্চিত অবস্থায় আছে, এখানে কোন শক্তি সঞ্চিত অবস্থায় আছে, সবাই দ্রুত দ্রুত, এখানে কোন শক্তি সঞ্চিত অবস্থায় আছে বলো, কোন শক্তি সঞ্চিত অবস্থায় আছে, বিভব শক্তি, বিভব, সাবাস। সো দেখো এই বিভব শক্তি যখন আমি এটাকে ফেলাই দিব, তখন এই যে যখন ভূমি স্পর্শ করবে, তখন কিন্তু এই সম্পূর্ণ বিভব শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাবে, সম্পূর্ণ বিভব শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাবে। ওকে, সো দেখো তাপ মানে কি ভাইয়া, তাপ শক্তি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ভাইয়া এখান থেকে, তাহলে অ্যান্সারটা কী হবে সবাই একটু বলার চেষ্টা করি। আমি অলরেডি বলে দিয়েছি, সবাই দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারি, সবার আগে কি অ্যান্সার করতে পারি, সবাই একটু বলো আমাকে, সবাই একটু বলো, সবাই একটু বলো, দ্রুত দ্রুত দ্রুত, সবাই একটু বলো দ্রুত। দেখো এইটা কিন্তু একটু সময় লাগবে, আলটিমেটলি দেখো সবগুলোই আবার ঝামেলা পাকায় রাখছে, ক্যালোরি এককে আছে, ক্যালোরি 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 ক্যালোরি, তার মানে তোমাকে আগে জুলে আনতে হবে, তারপরে ক্যালোরিতে কনভার্ট করতে হবে, আগে জুলে আনতে হবে ক্যালোরিতে। এই তো সবার আগে অ্যান্সার করছো যে ভাইয়া সুজন, ধন্যবাদ ভাইয়া। সো দেখো আমাদের কিউ ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারবো, বিভব শক্তি অর্থাৎ mgh, তার মানে এম এর মান কত রে, এম এর মান হচ্ছে 1.4 ইন্টু হচ্ছে 10.5 ইন্টু জির মান 9.8, এটাকে গুণ করবা, গুণ করে দেখবা যে 144 জুল চলে আসছে অথবা 140। আচ্ছা একটু গুণটা চেক করো দেখি সবাই, একটু গুণটা চেক করো। এই তো সবাই, হ্যাঁ এই তো এসা একদম সুন্দর গুণ করে দিছে। আচ্ছা হ্যাঁ 144ই হবে। সো 144 এটাকে জুল ক্যালোরিতে আনলে কত হয়ে যাবে রে, ক্যালোরিতে আনলে হবে আমাদের হচ্ছে 34.3 ক্যালোরি। ওকে আচ্ছা, সো ক্লিয়ার, এই তো সবাই আমরা পেরে গেছি, ধন্যবাদ। এই তো সি হবে, সি হবে, সি হবে, আর জোস। ওকে, সো দেখো কখন একক কনভার্সন করবো কখন করবো না এটা কে বলে দিবে রে, এটা বলে দিবে আমাদের অপশন বাবাজি। এটা কে বলে দিবে, এটা হচ্ছে আমাদের অপশন বাবাজি বলে দিবে, অপশন বাবাজি বলে দিবে। সো অপশন দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি এই কোশ্চেনটার একক কনভার্সন করবা কি করবা না। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা বলো, সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা। ওকে আচ্ছা, মেহেদি চলে আসছে আমাদের লাইভ ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমাদের সবার দোয়ায় অনেক 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 ভালো আছি। সো তোমাদের অনেক মিস করি বুঝছো। সো তুমি কেমন আছো? আচ্ছা আমার হচ্ছে মেহেদি ভাইয়া। ওকে আমার অফিসের কলিগ ছিল। ওকে আচ্ছা, ওকে ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে আচ্ছা
ডাব শ্যাম্পু হয়ে গেছে। হাই হাই করছে কি, আমি বলতেছি ক্লিয়ারম্যান শ্যাম্পু, ওই আর এক ধাপ আগায় গেছে, ডাব শ্যাম্পুতে নিয়ে গেছে। ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাব। সো চলো দেখি নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো, থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় তা কি? দেখো এটা রিসেন্ট সিলেবাসে তোমরা এই কোশ্চেনটা খুব দেখতে পারবা না। এটা দেখি তবুও কেউ পারো কিনা, বলো তবুও কেউ পারো কিনা, একটু বলো দেখি তবুও কেউ পারো কিনা, আমি একটু দেখতে চাই, দেখি কেউ পারো কিনা। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায় বা কীভাবে নির্ণয় করা হয়, একটু চেষ্টা করে দেখি। এই তো সবাই অ্যান্সার করতে পারতেছি। দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব আর হচ্ছে নিম্ন, এই দুটো একটু মনে রাখবা, ঠিক আছে? নিম্ন আর ঊর্ধ্ব মনে রাখবা। নিম্নটা কি রে? নিম্নটা সবাই সহজ একটা, সেটা হচ্ছে বরফ পদ্ধতি। নিম্নটা কি? বরফ পদ্ধতি। দেখো বাট এখানে আমাদের চাইছে কি ঊর্ধ্বটা কোনটা হবে বলো? ঊর্ধ্বটা কোনটা হবে? এই তো সবাই অ্যান্সার করতেছো, অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের অ্যান্সার হবে, এই জেরিন ভুল করছো, এ নাম্বার হবে না ভাইয়া, আমাদের হবে ডি নাম্বারটা, পাইরোমিটারে। এটা হচ্ছে পাইরোমিটার দ্বারা কি করা হয় জানো? এটা একটু পরে বলতেছি, আগে অ্যান্সারটা দেখো। এটা হচ্ছে হিপসোমিটার। এটা কি ভাইয়া? ঊর্ধ্বটা হচ্ছে হিপসোমিটার। ঊর্ধ্বটা কি? হিপসোমিটার। ওকে, ঊর্ধ্বটা হবে হিপসোমিটার। ওকে আচ্ছা, এখন দেখো পাইরোমিটার মানে কি? পাইরোমিটার দ্বারা কি করা হয় জানো? পাইরোমিটার দ্বারা তাপমাত্রা নির্ণয় করা হয়। বাট আমরা তাপমাত্রা নির্ণয় করার জন্য এককটা যন্ত্র কি জানি যে ভাই থার্মোমিটার। বাট ধরো তোমার দরকার হচ্ছে তুমি সূর্য পৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করবা, তাহলে থার্মোমিটার নিয়ে গেলে তুমি সহ তোমার থার্মোমিটার আগেই গলে যাবে। ওকে, সো যখন আমরা খুব বেশি তাপমাত্রা মাপার প্রয়োজন বোধ করব, তখন আসলে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তখনই আসলে উচ্চ তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। ওকে, এটা দ্বারা সূর্যপৃষ্ঠের তাপমাত্রা মাপা হয়। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা, এইভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কোন যন্ত্র দিয়ে মাপা হয়? সূর্যপৃষ্ঠের তাপমাত্রা এটা হচ্ছে পাইরোমিটার দ্বারা মাপা হয়। পাইরোমিটার। ওকে, সূর্যপৃষ্ঠের তাপমাত্রা পাইরোমিটার দ্বারা মাপা হয়। এখন তোমাকে প্রশ্ন এটাও আসতে পারে, অলরেডি হাজির এসে কয়েকবার আসছিল যে ভাই সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত? এটা হচ্ছে 5800 কেলভিন। দেখছো প্রত্যেকটা প্রশ্ন এইভাবে ভেঙে পোস্টমর্টম আকারে পড়তে হবে, এইভাবে পড়লেই চান্স পাবা। ওকে আচ্ছা, ওকে আচ্ছা মেহেদি আমাকেও মিস করতেছো। ওকে যাক, শুনে ভালো লাগলো, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, সো আমরা ক্লাসে দেখি কি অবস্থা। আরে জোস, তোমরা এই তো সূর্যপৃষ্ঠের তাপমাত্রা পাইরোমিটার। সো অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখবা। ওকে আচ্ছা, এই জিনিসটাও মাথায় রাখবা যে ভাইয়া আমাদের সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত? সূর্যপৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 5800 কেলভিন। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত রে? 5800 কেলভিন। এটা একটু মাথায় রাখবা। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো তাহলে, ঠিক আছে? নেক্সটে চলে যাই। ওকে, সো চলো দেখি নেক্সটে কি বলা আছে। দেখো তো নেক্সটে কি বলছে যে ভাই একটি ইঞ্জিন 3400 জুল তাপ গ্রহণ করে 2400 জুল তাপ বর্জন করে, ইঞ্জিনটি দ্বারা কাজের পরিমাণ কত? ভাই একদম বাচ্চা লেভেলের প্রশ্ন। এখন কাজ মানে কি? ডাব্লু তাপ। তার মানে আমরা কি জানি যে ভাই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q1 মাইনাস Q2 হয়। তাহলে Q1 এর মান কত? 3400 বাদ দিতে হবে 2400, তাহলে অ্যান্সার আসবে কত রে? 1000। অ্যান্সার আসবে কত? 1000 জুল। সো খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। এই যে খুশির ঠেলায় কেউ আবার 100 দাগাই দিও না, এইটা ভুল মাঝে তোমরা অনেকেই করে ফেলো যে ভাই খুশির ঠেলায় তোমরা 100-1000-এর মধ্যে পার্থক্য না বুঝে 100টা দাগাই দাও। সো এরকম খুশির ঠেলায় 100 দাগাই দেওয়া যাবে না, তাহলে তোমাকে স্যারেরাও খুশি মনে অকৃতকার্য অর্থাৎ ফেল ঘোষণা করে দিবে। ওকে, সো এই ভুলগুলান কখনোই করা যাবে না। সো সবাইকেই ধন্যবাদ। এই তো সবাই আমরা পেরে গেছি। ডি নাম্বার। ওকে ধন্যবাদ ভাইয়া। সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে দেখো কি বলছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর প্রথম সূত্রের গাণিতিক রূপ এটা কিন্তু আলাদা। তাপগতিবিদ্যার গাণিতিক রূপ, প্রথম সূত্রের গাণিতিক রূপ দিছে ক্লোসিয়াস, যেটাকে বলা হয় dq = du + dw। বাট তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? কাজ তাপের সমানুপাতিক, অর্থাৎ d সমানুপাতিক q সমানুপাতিক কি জানি আমরা? w = j আমরা q। ওকে আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দেখো তাপ এবং কাজ কিন্তু সমানুপাতিক সম্পর্ক। সো তাপ এবং কাজ নাকি তাপ এবং শক্তি?
তাপ এবং কাজ, অর্থাৎ বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। বি নাম্বার। ওকে, সাবাস, এই তো সবাই পেরে গেছে। ওকে, সো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ, এই দুটোর মধ্যে আবার প্যাঁচ লাগায়ও না। ওকে, সো একটু মাথা ঠান্ডা করে মনে রাখবা। তাপ ও কাজ। এখানে অপশনে এ নাম্বার আমি হলে দিতাম তোমাদেরকে তাপমাত্রা ও কাজ। অনেকে খুশির ঠেলায় তাপমাত্রা দাগাই দিবা। তাপ আর তাপমাত্রা কোথায় কি লেখা আছে এটা ভালো মতো খেয়াল রাখবা। স্যারেরা একটু ট্রিকি দিয়ে তোমাকে আলটিমেটলি প্রথম অপশনটা তাপমাত্রা দিয়ে দিতে পারে। প্রথম অপশনটা কি দিতে পারে? তাপমাত্রা দিতে পারে। অনেকেই খুশির ঠেলায় তাপমাত্রা দাগাই দাও, ঠিক আছে? হ্যাঁ, যে এইচ বাবা, এই যে কিউ আর এইচ একই জিনিস, ঠিক আছে? দুইটাই তাপ প্রকাশ করা হয়, একটা লিখলেই হয়, প্যারা নাই। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত? এটা না পারলে ভাই, এটা ক্লাস 10-এর প্রশ্ন। 8-এর একটা বাচ্চারে দিলেও এই প্রশ্নটা সমাধান করে দিতে পারবে। 8-এর একটা বাচ্চারে দিলেও এই প্রশ্নটা সমাধান করে দিতে পারবে। 8-এর একটা বাচ্চারে দিলেও এই কোশ্চেনটা সমাধান করে দিতে পারবে। 8-এর একটা বাচ্চারে দিলেও এই প্রশ্ন সমাধান করে দিতে পারবে। সো দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। দেখো ভাই, ওকে, দেখো আমরা একটা তাপমাত্রার স্কেলের সম্পর্ক জানি, সেটা কি? C/5, তারপরে F-32/9 আর হচ্ছে K-273/5। এই সম্পর্কটা সবাই আমরা জানি ছোটোবেলা থেকেই, ঠিক আছে? এই সম্পর্ক দিয়েই আমাদের একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কি কনভার্সনটা করতে পারবো। সো দেখি, এই তো সবাই অ্যান্সার করে ফেলতেছো যে ভাই এই সম্পর্কটা দিয়ে করলেই হয়ে যাবে। আমি আর করে দিলাম না, খুবই সিলি একটা ক্যালকুলেশন। জাস্ট তাপমাত্রার স্কেলে দেখো এটা বসাও, এটা 25, তাহলে দেখো 5 × 25, তার মানে F = 5×45-এর সাথে তোমাকে যোগ করতে হবে 32, তাহলে আমাদের কত আসতেছে? 7 আর হচ্ছে 7, 77। সো 77 কোথায়? এ নাম্বারটা। ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার 77। ওকে, আচ্ছা, এ নাম্বার। এই তো সবাই পেরে গেছি ভাইয়া, সবাই পেরে গেছি, সবাইকেই ধন্যবাদ। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। খুবই সিলি একটা প্রশ্ন ছিল। সো দেখো, ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের দ্বিগুণ? ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের দ্বিগুণ? আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। সবার আগে দেখি কি অ্যান্সার করতে পারো। দেখো এখানে কি বলছে যে ভাই ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। দেখো আমরা কিন্তু অলরেডি ক্লাস পার্ট 1 ক্লাসে ফারেনহাইট স্কেল এবং আমাদের হচ্ছে সেলসিয়াস স্কেল একই পাঠ প্রদর্শন করে কোন তাপমাত্রা, এটা শিখছি। সো একই পাঠ প্রদর্শন করে কোন তাপমাত্রা, এইটা আগে বলো দেখি। একই পাঠ প্রদর্শন করে কোন তাপমাত্রায়? সবাই একটু বলো দেখি। ওরে জোস, এশা, সুজন, প্রেমা, ধন্যবাদ, সবার আগে অ্যান্সার করে ফেলতেছো। আর জোস, ওকে, এই তো, এই যে এশা বাবা, শুধু 40 না, -40, ঠিক আছে? শুধু 40 না, -40, একটু খেয়াল রাখবা। শুধু 40 দাগাইলে ভুল হয়ে যাবে বা লিখলে ভুল হয়ে যাবে। আমাদের কি রে? -40। সো আমাদের একই পাঠ প্রদর্শন করে কি ভাইয়া? সেলসিয়াস এবং ফারেনহাইট। এটা কি যদি সম্পর্ক থাকে? সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট। সেলসিয়াস এবং ফারেনহাইটে -40। আর এখন তোমার কাছে চাইছে হচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, তার মানে এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে বাবা। এটা তোমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করে আনতে হবে, ঠিক আছে? তুমি যদি ধরো সিকে যদি ধরো x, তাহলে এফকে ধরতে হবে 2x, ফারেনহাইট স্কেলের দ্বিগুণ। সো তুমি C/5 = F-32/9 এই সম্পর্ক ফেলাও, অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা অলরেডি তোমরা দিয়ে দিছো। আচ্ছা, সবাই দিয়ে দিছো, ধন্যবাদ। আমাদের কত হবে? 320। সো হ্যাঁ, এটা কিন্তু 320 হবে। এটা আমাকে ক্যালকুলেশন করে দিতে হবে। একটু বলো দেখি, এটা কি ক্যালকুলেশন করে দেওয়ার প্রয়োজন আছে রে? এটা কি ক্যালকুলেশন করে দেওয়ার প্রয়োজন আছে? করে দিতে হবে নাকি তোমরা পারবা? এই তো, ওরে সুজন, তারপরে প্রেমা, ধন্যবাদ। ওরা হচ্ছে ফারেনহাইট এবং কেলভিনেরটাও বলে দিছে, ফারেনহাইট এবং কেলভিন। আরে জোস, সবাইকে ধন্যবাদ। সো ফারেনহাইট এবং কেলভিনেরটাও একটু জেনে রাখো। ফারেনহাইট এবং কেলভিন একই পাঠ প্রদর্শন করবে, কততে? এই তো সবাই বলে দিছে যে ভাইয়া 574.25। ওকে, আচ্ছা, সো ওকে,
না ভাইয়া পারবো পারবো। ওকে ধন্যবাদ। সো দেখো সিম্পল একটা ক্যালকুলেশন করে দিলাম না, 320 হবে অ্যান্সার। এখন আমাকে ক্লাসটা শেষ করার আগে আরেকটা থিওরি টাইপের প্রশ্নের অ্যান্সার দাও যে ভাইয়া পরম শূন্য তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, কেলভিন স্কেলে কত, আবার ফারেনহাইট স্কেলে কত। পরম শূন্য তাপমাত্রা, এই তাপগতিবিদ্যা কিন্তু অনেক মজার একটা অধ্যায়, অনেক সহজ। এখানে অনেক থিওরি আবার মুখস্থ করতে হবে, একটু প্যারা আছে বাট অনেক জোস। তুমি একবার সুন্দর মতো বুঝে ফেলতে পারলেই তুমি সুন্দর মতো দেখবা যে জাস্ট জিস্ট পয়েন্টগুলোর মনে রাখাটা খুবই সহজ। ওকে, সো আমাকে একটু বলো যে ভাইয়া পরম শূন্য তাপমাত্রা সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট কত। আমরা সবাই জানি, আমি তোমাদেরকে টেকনিক দিয়ে মনে রাখাইছিলাম যে পরম শূন্য তাপমাত্রা ইটস ওকে, তার মানে আমরা কেলভিন স্কেলে 0 কেলভিন, সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে কত। এখন এইটা বলো আমাকে, ফারেনহাইট স্কেলে কত। কেউ এখনও অ্যান্সার দাও নাই, ফারেনহাইটেরটা দেও নাই সবাই। দেখি কি করছো রে, ফারেনহাইট স্কেলেরটা কত সবাই একটু বলো। দেখো ফারেনহাইট স্কেলেরটা এখনও কেউ দেও নাই, কেন রে? -459.4 ফারেনহাইট। একটু মনে রাখবা, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে, একটু মনে রাখবা, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। ফারেনহাইট স্কেল কেউই পারো নাই, হায় কপাল খারাপ। ফারেনহাইট স্কেলে বলে 32 ফারেনহাইট, মাইর দেওয়া লাগবে তোমাকে। ওকে, ফারেনহাইট স্কেলে কত রে? ফারেনহাইট স্কেল হচ্ছে -459.4 ফারেনহাইট। ওকে, সো আলহামদুলিল্লাহ এরই মধ্য দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই। সো এটার আমরা আরও একটা ক্লাস করবো ইনশাল্লাহ কালকে ক্লাস করলেই আমাদের কি তাপগতিবিদ্যা শেষ হয়ে যাবে। সো এখন আমাকে বলো যে ক্লাসটা সবাই 100% বুঝতে পারছো কি না, ক্লাসটা কেমন লাগলো তোমাদের? সো আমাকে একটু বলো যে কি অবস্থা তোমাদের, ক্লাস সবাই 100% বুঝতে পারছো কি না এবং ক্লাসটা কেমন লাগলো তোমাদের? ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্রেমা ধন্যবাদ। ওকে, ওকে, আর ভুল করা যাবে না। ওকে, সো আমাকে একটু বলো দেখি যে ভাইয়া ক্লাসটা সবাই 100% বুঝতে পারছি কি না, কেমন লাগলো? দেখো আজকে থেকে কিন্তু আমাদের ঈদের ছুটি শেষ। ওকে, ঈদে অনেক ছুটি পাইছো, অনেক লম্বা একটা ছুটি দিছি আমি। এখন থেকে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে পর্যন্ত একদম সম্পূর্ণ প্রত্যেকটা দিন আমরা রাত 9টায় তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে উপস্থিত হব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি সব ক্লাসই থাকবে। ওকে, সো অবশ্যই এই ক্লাসগুলো নিজে তো করবাই, এবং তোমার যে বন্ধু বা বান্ধবী কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও মেনশন করে দিবা, তাদের সঙ্গেও ব্যাপারটা শেয়ার করবা যে ভাইয়া এই লাস্ট মুহূর্তে এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। ভাইয়া অনেক চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিয়ে, যাতে করে তোমাদের ওই প্রশ্ন তো সমাধান করে দেই এবং ওই টপিক থেকে আর ঘুরাই পেঁচায় কী প্রশ্ন আসতে পারে সেটাও সমাধান করাই দেই ইনশাল্লাহ। আমার তোমাদেরকে এতটুকুই বলার যে ভাইয়া এতটুকু বিশ্বাস রাখো, ক্লাস থেকেই কমন চলে আসবে ইনশাল্লাহ। পরীক্ষার হলে গিয়ে অবশ্যই ইনশাল্লাহ মুন্না ভাইয়ার নামটা তোমার মাথায় স্মরণ হবেই হবে। ওকে, সো ওকে, সো আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে ঠিক রাত 9টায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ক্লাসটার পুরো ক্লাসের দেখানো স্লাইডটা পেতে ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই দেখানো স্লাইডটা পেয়ে যাবে। সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।